ঘটনাটা ঘটে আমার ওয়ার্ক প্লেসে। 2011-র কথা এটা, যদিও একটু বড়, কারণ 3টি ঘটনা একসাথে ঘটে পরপর। আমি একটা জায়গায়, ইউকের একটি জায়গায়, একটা হাইওয়ে কোম্পানিতে ইভিনিং শিফটে কাজ করি। আমি কিংস হিল ওয়েস্ট মলিং শাখায় কাজ করতাম। আমার ওয়ার্কিং আওয়ার ছিল 6টা থেকে রাত 12টা অথবা 11টা পর্যন্ত। এই এলাকাটা অনেক নীরব এবং একটু এক্সক্লুসিভ। এখানে অনেকগুলো অফিস রয়েছে বিভিন্ন কোম্পানির। এদিকে আমি ছাড়াও একজন পাকিস্তানি আর একজন শ্রীলঙ্কান কাজ করত। আমার একটা ফ্রেন্ডও ছিল এবং আমার সাথে, যদিও আমাকে রেখে কিছুদিন পর ও চলে যায়, বুঝিনি কেন। তো যেদিন ঘটনাটা ঘটে তখন রাত প্রায় 11টার মতো বাজে। এটা নভেম্বর ডিসেম্বর হবে। বাইরে প্রচুর ঠান্ডা। আচমকা বাইরে কিসের জন্য একটা আলো আমার চোখে পড়ল। আমি কৌতূহল নিয়ে ডোরটা খুলে বাইরে এসে দাঁড়ালাম। বলে রাখা ভালো, এই অফিসের চারিদিকে গ্লাস দেয়া দেয়াল, মানে আপনি ভেতর থেকে বাইরে সব এবং বাইরে থেকে ভেতরের সব দেখতে পারবেন, এবং এটা 24 ঘন্টা কর্মরত থাকে কেউ না কেউ। তাই আমি আলোটা দেখতে পেরেছিলাম। বাইরে এসে কিছুই দেখতে পারলাম না, কিন্তু সাডেনলি আমার চোখ গেল বামের দিকের ওই দিকটায়। যা দেখলাম আমি সত্যি তার জন্য প্রস্তুত ছিলাম না। এখন লিখতে লিখতেও আমার হাত কাঁপছে। দেখলাম একটি লম্বা ছায়ামূর্তি আমার দিক এক পলকে তাকিয়ে আছে। আমি প্রথমে ভেবেছি ওই দিকের কোনো ওয়ার্কার হয়তো বের হয়েছে বাইরে সিগারেট খেতে, কিন্তু না, ওই দিকটায় কোনো লাইট অন করা ছিল না, মানে সেখানে কেউ নেই ভেতরে। তৎক্ষণাৎ মনে হলো পুরো অফিসে মাত্র আমি আর আমার ভেতরে সিকিউরিটি রুমে লিন্ডা, সারা এবং জন। তাহলে ওটাকে? আমি একটু এগিয়ে গেলাম। আমার অবস্থান থেকে তার দূরত্ব ছিল 20-30 হাত। তাই একটু এগোলাম ভালো করে দেখার জন্য। অর্ধেক ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। গিয়ে তো দেখি আরো ভয়ঙ্কর অবস্থা। ছায়ামূর্তিটির অবয়ব একটি মানুষের মতো। তার মুখ থেকে সিগারেটের মতো ধোঁয়া বের হচ্ছে, যেন স্মোক করছে সে। একটু ঘাবড়ে গেলাম। খেয়াল করে দেখতে লাগলাম। পায়ের দিকে আমার নজর এতক্ষণ যায়নি। যেতেই দেখি হাঁটুর নিচ থেকে বাকিটা অংশ আর নেই। আমি উল্টা দিকে দৌড় দিলাম। মাত্র 10-15 হাত জায়গা হয়। আমি 10 মিনিটে দৌড়ে আসি। আমি যে দৌড় দিয়ে বের হয়েছিলাম সেখানে আসলাম। তো এই অফিসের ডোরগুলো কার্ড স্ক্যানিং সিস্টেম। ভাগ্য কি ভালো আমার যে ডোরটি কার্ড স্ক্যান করানোর পর খুলছে না। আমি কয়েকবার চেষ্টা করলাম খুলতে, কিন্তু ডোর আর খুলল না। এবার তো আমার অবস্থা খারাপ। কি করব? দৌড়ে মেন ডোরে গেলাম এবং কলিং বেল নক করায় সিকিউরিটি রুম থেকে সারা ডোরটি খুলে দিল। ওরা আমাকে প্রশ্ন করলো, তুমি তো ভেতরে ছিলে, বাইরে গেলে কখন? আর তোমার এরিয়া পাস কার্ড কই? আমি আমার কার্ড দেখিয়ে বললাম এটা কাজ করছে না। এই এরিয়াটা 24 ঘন্টা সিসি ক্যাম প্রোটেক্টেড। তো আমি পিসিতে আমি যে ডোর খুলে বের হয়েছিলাম সেখানে ভিডিও এবং ওই ছায়ামূর্তির ওই দিকের ভিডিও দেখলাম ক্যাম রেকর্ড থেকে। অবাক হলাম, এখানে ভিডিওতে আমি যে ডোর খুলে বাইরে গেলাম এরকম কোনো দৃশ্যই নেই। কিন্তু এটা কিভাবে সম্ভব? যাই হোক, সেদিনের মতো ভয়ে ভয়ে বাসায় চলে এলাম। এবার পরদিন ঘটল আরেকটা ঘটনা। আমি ওয়েস্ট মলিং নামে ট্রেন স্টেশন থেকে, আমার একটি বাইসাইকেল আছে, সেটা দিয়ে আসি। কারণ 9টার পর অফিস থেকে স্টেশনের রোডে বাসটি আছে তা অফ হয়ে যায়, কারণ এটা অফিস এরিয়া, বসতি নাই বললেই চলে। তো 6.15 ট্রেন, অর্থাৎ 6:15 ট্রেন থেকে নেমে সাইকেল চালিয়ে যাচ্ছি অফিসে। ওয়েদারটা ছিল খুব খোলা আর ঠান্ডা অনেক। আমার স্টেশন থেকে অফিস যেতে 20 মিনিট আর ফিরতে 12 মিনিট লাগে, কারণ যাওয়ার সময় আপার হিলে উঠতে হয়। আজ রোডে গাড়ি নেই বললেই হয়, কারণ ওয়েদারটা খুবই খারাপ। তো আমি 6:20 সাইকেল চালানো শুরু করলাম। 6:50 বাজে। মোবাইলে দেখলাম, তখনও আমি সাইকেল চালাচ্ছি। আমি আগেই বলেছি 20 মিনিটের বেশি লাগে না অফিসে আসতে। হঠাৎ তাকিয়ে দেখলাম আমি এখন যেখানে আছি জায়গাটা সম্পূর্ণ অচেনা। সামনে পিছনে কেউ নেই, আলো নেই, এমনকি গাড়িও না। ভাবলাম কিভাবে সম্ভব? আমি তো প্রতিদিন এই রোড ধরে আসি। এমন সময় মোবাইল বের করে গুগল নেভিগেশনে গেলাম। না, গুগল আমাকে পাচ্ছে না, আমার লোকেশন ট্র্যাক করতে পারছে না ম্যাপে। এমন সময় একটু দূরে দেখি কেমন ধোঁয়া ধোঁয়া ভেসে আসছে এদিকে। এটা দেখেই গত রাতের কথা মনে পড়ে গেল। আমি সাইকেলটি উল্টা করে ঘুরিয়ে পেছন পথে চালাতে শুরু করলাম আর সুরা পড়তে লাগলাম।
আমি জানি না কোন দিকে সাইকেল চালাচ্ছি, গুগল ম্যাপের লোকেশন দেখাচ্ছে না রোড। আমি সোজা চালাচ্ছি, এভাবে 15 থেকে 18 মিনিটের একটি ক্যাব আমার সামনে হার্ট ব্রেক করে থামে। আর আমি সাইডে তাকিয়ে দেখি আমি অফিসের সামনে। দৌড়ে অফিসে গিয়ে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দিই। সেদিন কাজ করতে পারিনি। একটাই প্রশ্ন ছিল, আমি না হয় লস্ট হয়েছি কিন্তু আমার গুগল কাজ করছে না কেন? কেন এই লোকেশনটি দেখাচ্ছে না? ইউকের প্রতিটি লোকেশন গুগল ট্র্যাক করতে পারে, কিন্তু আজ পারল না। যাই হোক, তারপর দিন আবারও ঘটে আরেকটি ঘটনা। আমি 12টায় কাজ শেষ করে স্টেশনে গিয়ে ট্রেনে করে বাসায় যাই। ট্রেনে যেতে 7 মিনিট টাইম লাগে এবং মেডস্টোনে আমি রাত 1টা ট্রেন ধরি এবং যেটা লন্ডন থেকে অন্য একটা জায়গায়, অ্যাশফোর্ড ইন্টারন্যাশনাল নামক জায়গায় সেখানে যাই। তো এত রাত আমি একমাত্র প্রাণী প্রতিদিন থাকি এখানে ট্রেনের অপেক্ষা বলতে যদিও ট্রেন 1 মিনিটও লেট করে না, টাইম টু টাইম আসে। 12টায় কাজ শেষ করে আমি 12:20-এর মধ্যে স্টেশনে গিয়ে বসে থাকি। প্রতিদিনের মতো আজও বসে আছি। আজ কেন জানি আমার একটু ভয় লাগছিল। ট্রেনও আসতে 5 মিনিট বাকি। আচমকা প্ল্যাটফর্মের অপর প্রান্তে দেখি সেই অফিসে দেখা ছায়া মূর্তিটি। আমি কি আর বলবো, আমার শরীরের লোম সব খাড়া হয়ে গেল। মনে মনে ভাবলাম আজই আমার শেষ দিন, কারণ আমি ছাড়া স্টেশনে কেউ নেই। আছে স্টেশনের স্টাফ, তারা ঠান্ডায় বের হচ্ছে না, কাউন্টার রুমে আছে তারা। আমি ওটা দেখে জোর গলায় বললাম, হুজ দেয়ার? কয়েকবার রিপিট করলাম। আমার চিৎকার শুনে কাউন্টার রুম থেকে স্টাফ বাইরে বেরিয়ে আসলো এবং তারা বলল যে, আর ইউ ওকে, ডু ইউ নিড হেল্প? আমি কিছু বলতে পারছি না, হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকছি। হঠাৎ একটা আলো এসে পড়লো আমার দিকে। না, এটা ভয়ের না, ট্রেন এসে গেছে। আমি কোনো রকমের ট্রেনে করে বাসায় আসলাম। তারপর দিন থেকে আমি আমার জবে যাইনি। ম্যানেজার জানতে চেয়েছিল কেন আমি জব করব না, আমি তাকে কিছুই জানাইনি, শুধু বলেছিলাম আমার ভালো লাগে না এই জবটা। এই হলো আমার ঘটনা। আসলে কে ওই ছায়া মূর্তি? কেন আমি রাস্তা হারিয়ে গিয়েছিলাম? কেন আমার ম্যাপ কাজ করলো না? এই কথার উত্তর আমি আজও জানি না। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম কেন জব ছেড়ে দিয়েছিল ওখান থেকে, সেও আমাকে কিছু বলেনি, শুধু বলেছে ওই ডেস্ক এর জব ছেড়ে দিয়েই ভালো করছিস। এরপর ওইদিকে আমি আর যাইনি। স্টেশন থেকে আমার সাইকেলটিও আনতে যায়নি ওখানে। এই পর্যন্ত ভালো লাগলে সবাইকে পড়ে শোনাবেন, এটাই আমাকে পাঠিয়েছিলেন। এবং কিছুদিন পরে তিনি বাংলাদেশে আসবেন। তার কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তিনি আমাদের শোনাতে আসবেন। আমরাও খুব খুশি। আশা করছি আপনি খুব দ্রুত বাংলাদেশে আসবেন। সানি আমাদের সূত্রাপুর থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আজকের এই মুহূর্ত যেরকম ওয়েদার সবকিছু মিলিয়ে ভূত FM ভালো হবে। জুলফিকার আমাদের SMS করেছেন চিটাগাং থেকে, নতুন বছরের ফার্স্ট ভূত FM বেশ জোশ লাগছে। ডিজে তালুকদার আমাদের খুলনা থেকে SMS করেছেন এবং তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। ইথিকা আমাদের জয়েন করেছেন আমাদের সাথে এবং তিনি বলছেন যে আই এম এনজয়িং টুনাইটস এপিসোড। লক্ষ্মীপুর থেকে তিথি আমাদের সাথে SMS জয়েন করেছেন। নীরব নিতু আমাদের কিশোরহাট থেকে আমাদের সাথে জয়েন করেছেন। ওয়ালিদ জাকির বয়রা খুলনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তুহিন আমাদের সঙ্গে রয়েছেন। রাসেল ফ্রম মোহাম্মদপুর আমাদের সঙ্গে রয়েছেন। হাশেম, বাবলু, সাব্বির, শাহিন সিলেট থেকে আমাদের সাথে জয়েন করেছেন। কাব্য এটা হবে ভালুকা ময়মনসিং থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সজীব আমাদের সাথে জয়েন করেছেন রাজশাহী থেকে। সুমন, আরিফ দুইজন একসাথে আমাদের সাথে জয়েন করেছেন। দীপু আমাদের সাথে জয়েন করেছেন। মানিক ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপনি যদি আমাদের SMS পাঠাতে চান তাহলে SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নম্বরে। এছাড়াও দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন ড্রিম বয় অমিত, SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি সাইমুল কবির, রকুন সহ আরো অনেকে। আপনিও চাইলে আমাদের ফেসবুকে জয়েন করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, আমাদের অতিথির কাছে। এবং আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি আপনারা এর আগে শুনে থাকবেন, তিনি হচ্ছেন ফারনান। এবং ফারনানের কাছে আমি অনুরোধ করবো ফারনানের প্রথম ঘটনাটি শোনানোর জন্য। হ্যালো লিসেনার্স, আমি ফারনান, পুরান ঢাকা থেকে এসেছি। আর সবাইকে আমি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এর সাথে রাসেল ভাইকে অনেক থ্যাংক ইউ যে আজকের মতো একটা স্পেশাল এপিসোড আমাকে ইনভাইট করার জন্য। মোস্ট ওয়েলকাম। তো আজকে আমি বেশ কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং এর মধ্যে সব থেকে প্রথমে যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা মূলত আমি আমার এক পরিচিত ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি। ওর নাম হচ্ছে শিশির এবং ও আশা ইউনিভার্সিটিতে BBA করছে।
তো ও যখন আমাকে স্টোরিটা শেয়ার করে, মানে ঘটনাটা যখন বলে, তখন আমার কাছে বেশ মানে স্ট্রেঞ্জ মনে হয়েছিল। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো এই ঘটনাটা হচ্ছে শিশিরদের গ্রামের বাড়ির একটা ঘটনা। তো ওদের গ্রামের বাড়ির ওখানে একটা টিনেজ একটা মেয়ে হঠাৎ করে একদিন সুইসাইড করে এবং কেন সে সুইসাইড করেছিল সেটা এখন পর্যন্ত বাসার কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। মানে কোনো রিজনই ছিল না তার সুইসাইড করার। আর সব থেকে অদ্ভুত বিষয় ছিল যে তার সুইসাইড করার ধরনটা ছিল ঠিক ডিফারেন্ট। আমি এর আগে অনেক সুইসাইডের ঘটনা শুনেছি, বাট এই ঘটনাটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছিল। তো আমি একটু বলি যে মেয়েটা তার বাবা মার সাথে একটা ঘরে থাকতো এবং মেয়েটা ওই বাসার পাশে একটা ছোট ঘর ছিল, যে ঘরটাতে সে ঢেকিতে মানে ধান ভাঙতো। তো বাসার আশেপাশে যারা মানুষ থাকতো তারা সবাই জানতো যে মেয়েটা ওই স্পেশালি মেয়েটা ওই কাজটাই করে থাকে, মানে ধান ভাঙার কাজটা করে থাকে মেয়েটা। তো হঠাৎ করে একদিন মেয়েটার বাবা মা রাতে মেয়েটাকে বাসায় পায় না এবং ভোরের দিকে ঠিক ওই ঢেকি ঘরে মানে যেখানে ঢেকিতে ধান ভাঙা হয় সেই ঘর থেকে মেয়েটার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তো কোনো রিজনই ছিল না মেয়েটার সুইসাইড করার এবং বাসার মানুষও কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পায়নি কেন সে সুইসাইড করেছিল। তো বাসার আশেপাশে যারা ছিল এবং মেয়েটার পরিবারে যারা ছিল তারা যেটা ইম্যাজিন করে যে মেয়েটা নাকি ঢেকির উপরে দাঁড়ায় এবং সেই ঢেকির উপরে দাঁড়ায় এবং উপরে কোনো কিছু কাঠের সাথে তার ওড়নাটা পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ঢেকিটাতে ধাক্কা দেয় এবং সে সুইসাইড করে। তো এভাবেই তার লাশটা সেখান থেকে পাওয়া যায়। কিন্তু এর থেকেও সব থেকে অদ্ভুত বিষয় ছিল যেটা যে মেয়েটার লাশটা যখন তারা পায় ওই ঢেকি ঘর থেকে, তখন তারা যেটা দেখে যে মেয়েটার যে চোখগুলো যেটা ছিল যে মানে চোখগুলো একদম বেরিয়ে আসছিল এবং মেয়েটার চোখ থেকে এবং নাক থেকে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। মেয়েটা এতটাই ব্লিডিং হচ্ছিল মানে যে মেয়েটার সম্পূর্ণ লাশ এবং রক্তে ভরে গিয়েছিল। তো মেয়েটাকে যে হিন্দু ছিল এবং এরপরে তাকে দাফন করে দেওয়া হয়। তো এখানেই ঘটনাটা শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু আসলে এই ঘটনাটা এখানে শেষ হলো না। মেয়েটাকে দাফন করে দেওয়ার ঠিক 4 থেকে 5 দিন পরে আসল ঘটনাটা শুরু হলো এবং সেটা হলো যে হঠাৎ করেই একদিন মেয়েটার মা একদিন গভীর রাতের দিকে বাথরুম থেকে যখন সে রুমের দিকে যাচ্ছিল তখন সে হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল এবং সেই শব্দটা ছিল সেই ঢেকিতে ধান ভাঙার শব্দ। সে খুব ভয় পেয়ে গেল, কেননা তার মেয়ে কিছুদিন আগেই মারা গিয়েছে। তো সেই ঢেকি ঘরে কে ধান ভাঙছে? সে খুব ভয় পেয়ে গেল এবং সে খুব অবাক হলো যে মানে কে বা সেটা এরকম এত রাতে ঢেকি ঘরে ধান ভাঙবে, ধান ভাঙার মতো কেউ আর নেই। তো সে যেটা করলো যে আস্তে আস্তে রুমটার দিকে গেল এবং রুমটার যে জানালা ছিল সেখানে সে যেটা দেখলো যে তার মুখোমুখি অবস্থায় সে দেখলো যে একটা লাশ সেই ঢেকিটার উপরে ঝুলছে এবং সেটার দড়ি একটা ওড়না দিয়ে পেঁচানো লাশটা, এবং সেই লাশটার ঠিক সারা শরীর দেখে মনে হচ্ছে যে লাশটার শরীরে একদমই কোনো রক্ত নেই, সম্পূর্ণ সাদা একটা শরীর। আমরা যখন দেখি কোন একটা লাশ যখন পানি থেকে ওঠানো হয় তখন যেমন সাদা হয়ে যায়, ঠিক সেরকম একটা প্রতিকৃতি। তো তারপর সে যেটা দেখলো যে মেয়েটার চেহারা ঠিক মতো দেখা যাচ্ছে না অন্ধকারে, মানে সামনের দিকে চুলগুলো পড়া ছিল এবং এরপরে যে সে যেটা দেখলো সেটা থেকে আরো বেশি ভয়ানক ছিল। সে দেখলো যে মেয়েটার মানে মাথাটা সামনের দিকে ঘোরানো ছিল, বাট মেয়েটার বডিটা পেছনের দিকে ঘোরানো ছিল, মানে ঘাটটা তার মানে মটকানো ছিল যেটাকে বলা যায় আমরা, আর ঘাটটাকে ঘোরানো ছিল। তো এটা দেখার পরে মানে সে বেশ ভয় পেয়ে গেল এবং সে বুঝতে পারলো না যেটা কি তার মেয়েই ছিল বা অন্য কিছু ছিল। সে অনেক চিৎকার করে বাসার সবাইকে ডাকলো এবং বাসার সবাই যখন আসলো তারা যখন দেখলো যে মানে রুমটাতে কেউ নেই, মানে রুমটা সম্পূর্ণ খালি। কিন্তু এরপরে যেটা হয় যে সবাই অনেক আতঙ্কে পড়ে গেল যে আসলে বিষয়টা কি ছিল, মানে এই জিনিসটা কি ছিল, এর আগে তো এরকম কিছু হয়নি। তো সবাই বেশ আতঙ্কে ছিল এবং তারা বেশ ভয় পাওয়া শুরু করলো। এমনকি দিনের বেলা ওই ঢেকি ঘরে কেউ মানে আসা যাওয়া করতো না। তো এভাবেই দেখা গেল যে মানে কিছুদিন পরপর হলেও হঠাৎ করে যখন কেউ রাতে মানে জেগে উঠতো বা আশেপাশে মানে ঘোরাফেরা করতো তখন হঠাৎ করে সেই ঢেকি ঘর থেকে সেই ঢেকিতে চাল মানে ধান ভাঙার শব্দ সবাই শুনতে পেত, কিন্তু তারা কখনো মানে সাহস করে সেই রুমটাতে আর যেত না। তো এই ছিল মানে শেষ ঘটনা এবং এই কেন মেয়েটা সুইসাইড করেছিল এবং এটা নিয়ে তেমন কোনো রিজনও খুঁজে পাওয়া যায়নি এবং ওই গ্রামের আশেপাশে সব মানুষ এই বিষয়টার সাথে পরিচিত। এই ছিল আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন উপস্থিত আছেন। আমি বলেছিলাম যে খুবই পছন্দ করি যার ঘটনা, এবং আমি খুবই লাকি যে আমি ডাকার আগেই আমাকে তিনি নক করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আলিফ, এবং আলিফের প্রায় বছর খানেকে কেন আমাদের মাঝখানে আর আসলেন না বা ঘটনা শেয়ার করলেন না আমাদের সাথে, বলেছিলেন যে কিছুদিন পরে আবার তিনি আসবেন, কিন্তু যখন জানলাম তখন আমি নিজে বেশ শিহরিত। তার
সাথেই ঘটে গেছে অনেক মানে অদ্ভুত টাইপের ঘটনা। আমরা সেগুলোই শুনবো আজকে, এবং বলেছিলাম যে আজকের ওয়েদার সবকিছু মিলিয়ে আজকের ভূতে সুন্দর চরম হবে, সুতরাং আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউন। আলিফ, আপনার ঘটনা আমরা চলে যাই, কি হয়েছিল? আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে শুভ নববর্ষ, সাথে রাসেল ভাইকেও। আসলে ভুলেই গেছিলাম, পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে, চলে গেছে। তো সবার আগে আকিবানিকা আর সেজুতি মিমি আপু, তাদের সাহায্য ছাড়া আমি কখনোই আজকে আসতে পারতাম না। তারা অনেক ইনফ্লুয়েন্স করেছে, যাবি কবে। তো আপনাকে আমি বলেছি রাসেল ভাই, কিছু অবস্ট্রাকশন ছিল দেখে আসতে পারিনি। তো ঘটনায় চলে যাই। লাস্টবার যখন এসছিলাম ভূত এফএমে, বলেছিলাম যে আমি আগের বাসায় থাকতাম, সেই বাসাটা টি শেপ ছিল এবং এই বাসাটাতে কোনাকুনি মুভমেন্ট হতো কিছু। মানে আমি একটা জিনিস শুধু শুরুতে বলি যে আপনি যখন আমাকে ফোন দিয়েছিলেন তখন বললাম, ও আচ্ছা আপনি ধানমন্ডির আলিফ। আপনি বলেন যে না, আমি ধানমন্ডিতে এখন থাকি না। আমি বললাম যে তার মানে আপনি ওই আলিফ, মানে ধানমন্ডির আলিফ। তো আপনি বললেন যে, আবারও বলেন যে আমি ধানমন্ডিতে অনেকদিন ছিলাম। এক্স্যাক্টলি, ধানমন্ডিতে 26 বছর পরে আপনার ছাড়তেও হয়েছে এই ঘটনার কারণে। ওকে, আমরা শুনি এখন। তো যখন লাস্টবার এসেছিলাম বলেছিলাম যে বাসাটা টি শেপ আর ডায়াগোনালি মুভমেন্ট হতো জিনদের, ডিরেক্টলি মানে মেনশন করে দিলাম। তো মুভমেন্টের কারণে অনেক অ্যাবনর্মাল সাউন্ডস, অনেক অ্যাবনর্মাল ডিস্টারবেন্স আমাকে অনেক সময় অনেকভাবে ডিস্টার্ব করতো আর কি। তো এরপরে ভূতে ফেমে আসার পরে একটা টিম নিয়ে, আমাদের অকাল ত্রিকোণ টিমটা নিয়ে গ্রামের বাড়ি যাই। এর আগেও চাঁদপুর যাওয়া হয়েছিল, এরপরে আমি আবার গেলাম। জানতে পারলাম যে কিছু হন্টেড জায়গা আছে যেখান থেকে কিছু ঘটনা কালেক্ট করা যেতে পারে। তো লোকাল একটা ছেলেকে নিয়ে আমরা চলে যাই বিকালের পরে আর কি, সন্ধ্যার আগে। তো একটা শ্মশান ঘাটে যাব, ওখান থেকে একটা কবরস্থানে যাব। তো শ্মশান ঘাটে যাওয়ার পথে মাগরিবের আযান দিয়ে দেয়, একটু ভিতরে ছিল দেখে দেরি টাইম লেগে গেছে। তো শ্মশান ঘাটে গেলাম, আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, রাত আর কি শুরু হয়ে যাবে। এমন সময় আমি কিছু সাউন্ড পাচ্ছি পিছন দিকে আসছে, ওই ঘাস এবং পানি একসাথে মিক্স সাউন্ডটা, কচ সাউন্ড পিছন থেকে আসছে। তো বৃষ্টি, আগের দিন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমি ওই দিনই পৌঁছাই গ্রামে। হয়েছে অনেকের কাছ থেকে শুনলাম প্রচুর বৃষ্টি হয়েছে। তো ক্ষেতের মাঝখানে পানি আর আল, যেটা ক্ষেতের উপরে কাদা ভরা। তো স্যান্ডেল খুলে হেঁটে যাচ্ছি, ওই আপনার শ্মশান ঘাটটা ক্রস করে বড় একটা কবরস্থান আছে, ওই দিকটা হেঁটে যাচ্ছি। তো ওই সাউন্ডটা আমি পাচ্ছি পিছনে। তো মনে মনে চিন্তা করে নিলাম যে হয়তো এটা এলাকারই কোনো লোকজন হবে, তো আমার জন্য সুবিধা হলো আর কি, যদি কোনোভাবে রাস্তা হারিয়ে ফেলি এর সাহায্য নেওয়া যাবে। তো আপনার কবরস্থানের কাছে চলে গেলাম। কবরস্থানের কাছে পৌঁছার পরে আমার কাছে, আমি হাঁটছি পিছন দিয়ে, আমার সাউন্ডটা আসছে। তো আমার ফ্রেন্ড যায়, ইরফান আর জাওয়াদ, ওরা কবরস্থানের ভেতরে ঢুকে যায়। তো ঢুকে আস্তে আস্তে আমি থামি জায়গাটায় এবং পেছনে টর্চ মেরে দেখি কেউ নাই। তো আমি মোটামুটি অবাকই হয়ে যায়, এতক্ষণ ধরে সাউন্ড আসলো, এখন আর পেছনে সাউন্ডটা নাই কেন। তো হঠাৎ করে বাম সাইডে টর্চ মারলাম, দেখলাম একটা কুকুর। তো আমরা ভাবলাম যে যাক, এটাতে আসা যাবে আজকে রাতে। প্ল্যান হলো যে আমরা এই শ্মশান ঘাট হয়ে আজকে রাতে এখানে আসবো। তো আমাদের সামনেই বেরিবাদে উঠবো। ওঠার পথে স্লোপটা ভালো বড় স্লোপ। তো উঠছি, সাথে কুকুরটা উঠছে আমার সাথে। বেরিবাদে উঠা হয়ে গেল, একটু সামনেই বাজার, অনেক লাইট। তা দেখলাম আমার পাশ দিয়ে কুকুরটা হেঁটে গেল। বাজারের ভিতরে ঢুকার পরে আমি আর আলোর মধ্যে তাকে দেখতে পারলাম না। অনেক চেষ্টা করলাম দেখার ভালো করে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকে অনেক বলার চেষ্টা করলাম। মনের ভেতর থেকে সায় পেলাম না আমি ওদেরকে বলবো। তো বাজার ক্রস করে কালভার্ট দিয়ে গ্রামের বাড়ি চলে গেলাম, এবং যে ছেলেটা যাবে সেই ছেলেটাকে বললাম যে আজকে রাত 3টার দিকে রেডি থাকিস। তো ওকে রাত 2:45টার দিকে যথাযথ দোকানে ঘুমিয়েছিল। তো ওই দোকান থেকে ডেকে নিয়ে এসে বাড়ির উত্তর দিকে একটা কবরস্থান আছে, সেদিকে রওনা দিলাম। বাড়ির মাঝখানে যাওয়ার পথে, তো আমি সবার লাস্টে ছিলাম কারণ ক্যামেরাটা ছিল আমার হাতে। তো ক্যামেরাটা দিয়ে আমি সবাইকে দেখছি, পাশ দিয়ে দেখলাম কুকুরটাও যাচ্ছে। ভাবলাম যে কুকুরটার ভিডিও করে কুকুরটাকেও নিব। ওমা, দেখলাম যে ভিডিও করছে ঠিক ওই জায়গায় আমার ভিডিওতে কোনো কুকুর আসছে না। খুব অবাক হয়ে গেলাম। বলবো ইরফানকে, জাওয়াদকে বলতে চাচ্ছি না, কারণ ও একটু বেশি ভয় পেয়ে যেতে পারে, আর ভয় পেয়ে গেলে আমাদের এই ইনভেস্টিগেশনটা আর হবে না। তো জাওয়াদকে না বলে ইরফানকে বলবো, সেটারও সাকাচ্ছি না।
কবরস্থানে দিয়ে গেলাম, কবরস্থানটা পরে উত্তর দিকে, আমি ডান দিকে নিচে নামবো, একটু ঢালু জায়গা। দেখলাম কুকুরটা কবরস্থানের দিকে গেল না, সেটা সোজা চলে গেল বাড়ির মাঝখান দিয়ে, সোজা উত্তর দিকে গেল, কিন্তু কবরস্থানের দিকে গেল না। তা আমরা একটু কাদা টাদা পারিয়ে কবরস্থানে গেলাম। ওখানে একটা কবর, নতুন একটা কবর হয়েছে, আমার এক আত্মীয় আর কি, হুমায়ুন নাম, তার কবরটা দেখছি। পাশে আরেকজনের কবর ছিল, কালাম। তো ওনার কবরটার সম্বন্ধে কাহিনী আমাকে ওই ছেলের, লোকাল ছেলেটা বলছে যে হুমায়ুন দাদা নাকি এরকম পাশে যার কবর, তার মাসখানেক আগে দেখতে পেল যে কবরটা 1 বছর পর ইনট্যাক্ট পাওয়া গেছে, সেও আজকে, হুমায়ুন দাদাও আজকে নাই। এই কথা শুনতে শুনতে আমরা ডিসাইড করলাম যে আমরা আরেকটু সামনে যাব। সামনে গিয়ে আরেকটু ঢাল আছে, ক্ষেত, কবরস্থান শেষ, ছোট কবরস্থান বাড়ি। তো ক্ষেতের দিকে গেলাম, হঠাৎ ডান দিকে তাকালাম। ডান দিক তাকালে আবার বেরিবাদ দেখা যায়। ডান দিকে তাকানোর পর দেখলাম একটা লাল লাইট বেরিবাদটা প্রায় 1/2 কিলোমিটার দূরে আমাদের থেকে, আমাদের দিকে আসছে। ইরফান জাওয়াদ বলল, দোস্ত দেখ একটা লাল আলো আমাদের দিকে আসছে। আমি মাথা ঘুরিয়ে দেখি যে ওরা দেখছে লাল আলো, আমি দেখছি কুকুর। ওই কুকুরটাই আসছে আমাদের দিকে। বললো, দেখ দোস্ত আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা ভিতরে ঢুকে যাই। তা আমি দেখলাম আসলেই তো এই কুকুরটা ওই দিক থেকে এদিকে আসছে, কাছে আসছে। তা আমরা কবরস্থানে ঢুকে গেলাম, দেখলাম যে না, সে আর কবরস্থানের ভেতর ঢুকছে না। এবং রাসেল ভাই আমি বলি, জানি না কি শেপ দেখলাম, এটা কুকুরও ঠিক বলবো না, সামনে আসার পরে বাঘও ঠিক বলবো না, একটা অ্যাবনর্মাল শেপ। এটার ডেসক্রিপশন রাসেল ভাই আমার জানা নেই। এমন উইয়ার্ড ডেসক্রিপশন আমি এই জন্তু কখনো দেখি নাই। আমার চোখে কখনো এরকম চোখে পড়ে নাই, বা আমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিতে এরকম কোনো জন্তু আছে বলে মনে হয় না। হঠাৎ করে আমরা ভিতর থেকে ডিসিশন নিলাম যে চলে যাব। তা আমি বললাম না, এখন যাব না, কারণ আমি মনে মনে অ্যাজিউম করে নিয়েছি যে জিনিসটা আমাদের সাথে কবরস্থানে ঢুকতে পারছে না, তাহলে কবরস্থানটা সেফ, আমি কবরস্থানে আমি সেফ থাকবো। 1 ঘন্টা এখানে টাইম পাস করি। তো ভেতরে আমরা বসলাম, বসার পর কথা বলতে বলতে দেখলাম যে না, কিছুক্ষণ পর এটা চলে গেছে। আবার কিছুক্ষণ পর ব্যাক করার পর দেখলাম যে কবরস্থানে যেসব গাছ আছে, ওরা আমাকে বলে, দেখ দোস্ত গাছগুলা নড়তেছে। আমি মাটির দিকে তাকিয়েছিলাম আর কি। গাছগুলা শো করে নড়তেছে, কিন্তু পেছন সাইডের গাছগুলা নড়তেছে না। আমি ডান দিকে তাকাই, দেখি যে ওই জিনিসটাই ফু দিচ্ছে অনেক জোরে, এবং গাছগুলা নড়তেছে। আমার সাথে যে ফ্রেন্ড দুটো আছে, ওরা দেখতেছে গাছ নড়তেছে, ওরা ডান দিকে কিছুই দেখছে না। আমি ওদেরকে বলছি না তোরা ডানে দেখ। এই মুহূর্তে থেকে কিছুক্ষণ পর এটা চলে গেল। বললাম যে চল আবার বাড়ির দিকে যাই। তো ওই কবরস্থানে যে ঢোকার রাস্তাটা, আমার ওই জায়গাটা, উঁচু জায়গাটা ক্রস করে বাড়ির দিকে যাচ্ছি, আবার এটা ব্যাক করলো। তো এবার যে পাশে যাচ্ছি, পশ্চিম সাইডে যেসব গাছ আছে সব নড়ছে। তো ইরফান আর জাওয়াদ বলছে যে এই সাইডে গাছ নড়তেছে না, এই জায়গায় গাছ নড়তেছে, এটা কি? আমি তো দেখতেছি এই হেঁটে যাচ্ছে ওই পাশ দিয়ে, বাড়ির টিনের চাল ক্রস করে হেঁটে যাচ্ছে, আর গাছগুলো সব নড়ছে। তো আমি বাড়ি ক্রস করে ঘরের পর্যন্ত পৌঁছাই, আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছানোর পর যে ছেলেটার সাথে ছিল ওকে ওই দোকান পর্যন্ত আবার এগিয়ে দিয়ে আসি। রাতের বেলা নামে ঝুম বৃষ্টি, শোষ বাতাসের মধ্যে টিনের চালের উপর অনেক হাঁটার সাউন্ড। তো এর মধ্যে আমি একটা মানে কি বলবো অ্যাডভাইস পাই যে এটা ওদেরকে বলা যাবে না, আমার ফ্রেন্ডদেরকে বলা যাবে না, বললে আমাদের বিপদ হবে। তো সেটা আমি আর ওদেরকে বলি না। পরের দিন আর ইনভেস্টিগেশনের নাম নাই। আমি বললাম যে না, আর ইনভেস্টিগেশন বাদ, ঢাকা চলো ডিরেক্ট। তো ঢাকা চলে আসি। ঢাকায় আসার যেদিন পৌঁছতে রাত 10টা বাজে। এমনি অনেক টায়ার্ড ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় আমি যে জায়গায়, আমি ডান পাশে কাজ হয়েছিলাম আর পাশে ছিল ভাই, তো দেখতে পাচ্ছিলাম না। এসিটা ছিল ভাইয়ের উপরে, আমার ভাই যেদিকে ঘুমায় তার একটু উপরে এসিটা। হঠাৎ করে দেখলাম এসিটা চালু হয়ে গেছে। তো আমি বললাম, এই আকিব তুমি এসিটা অন করলা কেন? এখন তো শীত লাগতেছে, এসিটা অন করার দরকার নাই তো, বৃষ্টি হয়েছে বাইরে। দেখলাম ওর কাছ থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না। এবার আমি বললাম ও থাক, ঘুমিয়ে গেছে। তাহলে আমি এসিটা অফ করতে যাই, দেখি এসি অলরেডি অফ, আর বাতাস তো হু হু করে বেরোচ্ছে এসি থেকে। আমি আর কোনো ধরনের সাউন্ড করতে না করে ঘুমিয়ে যাই। 2-3 দিন খুব আরামে ছিলাম। এরপরে আবার রাত্রেবেলা, রাত 2টা-3টার ঘটনা। আমার বাবা এখন এটা নিয়ে খুব ইরিটেট ফিল করে। আমি প্রতিদিন রাতে গেমস খেলি, আবার এলাকার ল্যান্ড যারা ইউজার আছে তাদের সবার সাথে একটা গেমস খেলি। তো গেমস খেলা অবস্থায় সবার সাথে কথাবার্তা চলতে থাকে, কানে হেডফোন। তো এই হেডফোনে হঠাৎ করে আমার কান থেকে হেডফোনটাকে যিনি সরিয়ে দিল। রাত 2টা-3টা, আমার ভাইটা ঘুমিয়ে গেছে, ওকে আমি দেখেছি ঘুমাচ্ছে। তো হেডফোনটাকে সরালো।
আশেপাশে তাকিয়ে দেখলাম, আমার রুম অন্ধকার এমনিতেই, তো আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নাই। হেডফোনটা আমার কানে প্লেস করে আবার খেলতে খেলতে খেলায় মনোযোগী হয়ে গেলাম। আবার ওই খেলার মাঝখান থেকে খুবই কর্কশ সাউন্ড, লাইক এরকম করে সাউন্ড আসছে, আই আলিফ এরকম করে ডাকছে আমাকে। আমি খুবই বিরক্ত, আমি গেমটা অফ করে হেডফোনটা ঘাড়ের মধ্যে রাখি, কি হচ্ছে, এরকম সাউন্ড কেন আসছে। দেখলাম যে আমার মধ্যে এরকম দরজা কন্টিনিউয়াস নক নক করতেছে, এরকম সাউন্ড আসতেছে। আর সাউন্ডগুলো এরকম যে কিছুক্ষণ পর পর আপনার বোতল থেকে কে জানি বেরোচ্ছে, করে এভাবে বেরোচ্ছে। আমার কাছে খুবই উইয়ার্ড লাগে। আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। এর 2-3 দিন পরে আমি আবারও 3টার দিকে গেমস খেলে উঠি। উঠার পরে শুভ প্ল্যান করছি, শুভ এমন সময় আমার কানের পাশে ফিস ফিস করে বলে যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি ওই দিন খুব ভয় পেয়ে যাই। আসন মানে কি? তো আমাকে খুব কর্কশ ভাষায় বলছে। এই ভাষা আপনি রাসেল ভাই ট্রাই করলেও বুঝবেন না। আমি বুঝতে পারছি কিন্তু বাসায় আজকে আসন বসবে। তো আমি বললাম আসন মানে কি? পরের দিন আমি ওই দিন রাতে ঘুমিয়ে যাই। ওই জিনিসটার সাথে আমি কনভারসেশনে জড়াই না। আমি জড়ালেই ভাবতাম যে আমাকে যদি কোনো ধরনের ক্ষতি করে, তো আমি ঘুমিয়ে পড়ি। তো পরের দিন সকালবেলা জিজ্ঞেস করলাম আসন মানে কি একজনের কাছে। তো সে বললেন যে আসন হচ্ছে এই আধ্যাত্মিক মানুষগুলা যখন এদের সামান করে তখন এরা একসাথে বসে ডেকে নিয়ে আসে এদেরকে। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, আসন বসবে মানে এই জায়গায় আসন আসন আছে নাকি? তো পরের 2-3 দিন এরকম আমি আবার খুব আরামে ছিলাম। 2-3 দিন পরে আমাকে আবার একদিন এসে বললো যে তোর বাসায় আজকে আসন বসবে। আমি একটু সাহস নিলাম বুকে যে আজকে আমি একটু ঘুমানোর ভান করে ওকে ঘুমানোর ভান করে থাকি, সাউন্ডটা শোনার চেষ্টা করি কি আসন বসবে অ্যাকচুয়ালি। তো শুয়েছিলাম, রাত্র 3:30 পৌনে 4টা বাজে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, বোতল থেকে এরকম সাউন্ড আসছে। বাথরুম থেকে আমার ড্রয়িং রুমে ভর্তি 70টার উপরে এরকম সাউন্ড পেলাম। আমি মোটামুটি আমি ঘাবড়ে যাই যে এটা কি, এটা এরকম সাউন্ড হচ্ছে কেন, এরকম সাউন্ড আসছে কেন, এরকম সাউন্ড তো আমি কখনো শুনি নাই। তো দেখলাম যে শুয়ে আছি এবং ড্রয়িং রুম থেকে এরকম সাউন্ড হচ্ছে। মনে হচ্ছে যে ড্রয়িং রুমের মধ্যে একটা ক্রাউডেড এরিয়া, অনেকে কথা বলছে, কারো কথা মানে হু 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 করে অনেক সাউন্ড আসছে। তো আমি এই সাউন্ডগুলো খুব ক্লিয়ার শুনতে পাই যে অনেকে কথা বলছে, অনেকে। তো আমি এরকম ওনাদের ওই ভাষাগুলা রাসেল ভাই চাইলেও আপনি নর্মাল মানুষদের মতো না। তো আমি ঘুমিয়ে পড়ি ওই দিন রাতে। পরের দিন সকালবেলা ফ্যামিলির বাবা মানে অনেকে জিজ্ঞেস করলাম, আমাদের বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আমি প্রায় এরকম ড্রয়িং রুম থেকে অনেকের সাউন্ড পাই, মাঝে মধ্যে হিন্টসও দিতাম, আমি কিন্তু অনেক কিছু টের পাচ্ছি বাসায়। মাও বলতো যে হ্যাঁ আমি ওরকম অনেক কিছু পাচ্ছি। এরপরে হঠাৎ দেখলাম যে আমার মা অসুস্থ হয়ে পড়লো। মা যখন অসুস্থ হলো, আমরা সবাই এরকম রাত্রে 12টা 12:30, মা ঘুমিয়ে গেছে। তো আমরা ড্রয়িং রুমে টিভি দেখছি। এমন সময় মার চিৎকার। রুমে যেয়ে দেখি মা বলতেছে আমার খাটটাকে জানি টান দিল, আমার খাটটাকে জানি উপরে উঠে ফেললো। এটা আমি তখন মিলালাম এর 2-3 দিন আগে আমারও সেম অবস্থা হয়েছিল। আমি ঘুমিয়েছিলাম রাত্রে 3:30 4টা, আমার খাট জানি কেউ 1-2 ফুট উপরে উঠে ফেলেছে। মানে আমাকে সারাক্ষণ ডিস্টার্ব করতো রাসেল ভাই। আমি এটা আমি কাউকে বলতে পারি নাই। আমি ওই যে গ্রামের বাড়িতে শুনেছি যে আমি বললে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে, আমি কাউকে ভয়ে বলি নাই। তো এরপরে নামাজ পড়তে যাচ্ছি বা চেম্বারে যাচ্ছি, চেম্বার থেকে ব্যাক করছি, আমি একে মাঝে মধ্যে দেখতে পেতাম। কখনো ডিফারেন্ট বিড়াল কুকুরের শেপ নিত, কখনো শেপ নিত মানুষের। একটা রিক্সা দিয়ে যাচ্ছি আমি, চেম্বার থেকে রিক্সা নিয়ে আপনি নর্মাল আপনার এই কমফোর্ট হসপিটাল গ্রিন রোড ডানে ঢুকবো, এমন সময় আমার রিক্সা যাচ্ছে 5 লিটার রিক্সা, আমাকে বলে ওই যাস এভাবে খুবই জোরে। এবং পার দিকে তাকিয়ে দেখলাম এর পাটা রিক্সার যেখানে আমরা পা রাখি সেখানে নাই, পাটা উল্টা। এবং বুঝতে পারলাম যে যাক, যে সে আমি তাকে জিজ্ঞেস করছি সেই এটা। আবার কিছুক্ষণ পর রিক্সা সামনে আমার রিক্সাটাকে ওভারটেক করে গেল এবং ওখান থেকে এই খালি যাবেন নাকি, ওই রিক্সাতে আবার মানুষ উঠে বসলো। আমি কিন্তু ওখানে দেখতে পাচ্ছি তাকে। তো এরকম ইনসিডেন্ট হতেই চলছিল। তো ডিসেম্বরের লাস্টের দিকে খুব ইচ্ছা হলো রাসেল ভাই আপনাকে SMS দিব। SMS লিখবো রাত 9টা বাজে যে রাসেল ভাই সালিফ আবার আসতে যাচ্ছে ভূত FM। আমি রাসেল ভাই টাইপ করতে পারছি না, অনেক চেষ্টা করলাম মোবাইল ফোনে, আমি SMS লিখবো, আমি SMS লিখতে পারছি না।
4-5 বার ট্রাই করলাম, পারলাম না। 1 ঘন্টা আমার হাতটা মনে হচ্ছে যে আমার আর্থ্রাইটিসের পেশেন্ট হয়ে গেছি। আর্থ্রাইটিসের পেশেন্টরা সকালবেলা ঘুম থেকে উঠলে হাত এরকম মুট অবস্থায় থাকে, আমার অবস্থা ঠিক এরকম, আমি টাইপ করতে পারছি না, খুবই আজব লাগছে। এইগুলি কি, আমি তো এরকম কখনো ফেস করি নাই, আমার সাথেই কেন? তো আমি আপনাকে চেয়েও বলতে পারলাম না, ফ্রেন্ডদেরকেও চেয়েও বলতে পারছি না। এবং মাঝে মধ্যে আমাকে এসে অফার দিত যে এই চল আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানে যাই সেটা কিন্তু বলছে না সে, আজিমপুর কবরস্থানের পাশে যাই। আজিমপুর কবরস্থানের পেছনে একটা ইরানিয়ান কবরস্থান আছে, আপনি জানেন কিনা আমি জানি না, আছে। সেই জায়গায় সে আমাকে নিয়ে যেতে চায়। হয়তো সেই জায়গাটা ভালো না, আমাকে সে মাঝে মধ্যে নিয়ে যেতে যেত বসুন্ধরা সিটির যে উপরে গম্বুজটা সেটার উপরে, আমাকে নিয়ে যেতে যেত গুলশান রিয়ে লেকের কাছে, আমাকে নিয়ে যেতে যেত বাড্ডায়, মেরুল বাড্ডা, মধ্য বাড্ডায় নিয়ে যেতে যেত। চল তোকে এমন জিনিস দেখাবো, সেটা দেখালে তুই আর ইনভেস্টিগেশন করবি না। এখন সে কি আসলে আমার ইনভেস্টিগেশনের করার কারণে পেছনে লেগেছে, আমি সেটা এখনো ধরে উঠে বসতে পারিনি। তো এরকম মাঝে মধ্যে আমাকে বলতো যে চল যাই বুড়িগঙ্গা নদীর তীরে যাই। আমাকে কিছু বাসা ঢাকা শহরে কিছু বাসা যেগুলি খুবই সেফ না, আনসেফ বাসাগুলোর অ্যাড্রেসও সে আমাকে দিয়েছে যে এইসব বাসাগুলো ভালো না। তো আমি এগুলি মেনশন করতে যাচ্ছি না এগুলি এরিয়াগুলো কোথায়। তো লাস্ট মোমেন্টে বলতে চাই যে রাসেল ভাই অনেক চেষ্টা করে একজনের কাছে যাই, আমি একাই যাই। যাওয়ার পরে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আসলে কি এরকম কিছু আছে আমার সাথে? হ্যাঁ এতদিন ছিল, এখন আর নাই। এইটা ঘটনা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে, এখন আর নাই। তো আমাকে বলছে যে তোমরা বাসা ছাড়তেছো কবে? তখন আমার মনে পড়লো আগে আমাকে বলতো যে তোরা এইটা ছেড়ে দে, বাসা অনেক ভালো থাকবি জ্ঞানের দিকে। এবং লাস্ট মোমেন্টে একটা চিরকুটও আমাকে দিয়ে গেছে, রাসেল ভাই আমি আপনাকে দিয়েছি এটা, ওইটাতে লেখা ছিল যে বাসাটা ছেড়ে দে, ভালো থাকবি সবসময়। আমি উনাকে বললাম, উনি আমাকে বললেন যে হ্যাঁ ছিল, এতদিন ছিল, কিছুদিন আগে তার মৃত্যু হয়। কারণ আমরা তো জানি ভাই জিনদের মৃত্যু আছে। তার বয়স হয়েছিল 1603 বছর এবং সে আমাকে চেয়েছিল তার সাথে নিয়ে মরতে, সেও মরবে, আমাকেও চেয়েছিল ক্ষতি করে যেতে। তো আলটিমেটলি কিভাবে বেঁচে গেছে আমি জানি না, আমাকে সে পজেস করতে পারেন নাই এবং সে চেয়েছিল আমাকে নানাভাবে ক্ষতি করার জন্য। অনেক ক্ষেত্রে আমি খেতে গেলেও আমাকে খেতে দিত না। আমি শুনলাম যে আমি দেখছিলাম আপনার সঙ্গে একটা ব্যাগ নিয়ে এসেছেন, সেই ব্যাগের মধ্যে তসবি থেকে শুরু করে সবকিছু আছে। হ্যাঁ, এবং আমি আপনাকে যে ইভিপি গুলো দিয়েছি সেগুলো আমার যে হেডফোনে রেকর্ড করা সেটাও কিন্তু আপনাকে দেখালাম এবং 4টা ইভিপি দিয়েছি, একটার মধ্যে আমার ছোট একটা কনভারসেশন আছে তার সাথে এবং ছবিও আপনাকে দিয়েছি। আমি পায়োনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেলে যাওয়ার পরে একটা ছবি তুলে, আমি কখনো বিড়াল ধরিনি রাসেল ভাই, ওই দিনই ফার্স্ট টাইম বিড়াল ধরি। বিড়াল ধরার পরে বিড়ালটাকে ডাক দিলাম, তো আমার হোস্টেলের একটা ব্যাচমেট আছে তানভীর, ও বললো যে তুই ডাক দিয়ে চলে আসবে, এত অনেক মেশুক। ডাকলাম, আমার পায়ের উপরে চলে আসলো। আমি বললাম দোস্ত একটা যেহেতু লাইফে ফার্স্ট বিড়াল ধরলাম, একটা ছবি তোলার পরে যে আপনাকে এই ছবিটা দেখালাম, বিড়ালের পাশে একটা স্কাল। আমি এটা এডিট করিনি আসলে, মিথ্যা কথা বলে লাভ নেই, আমি যেভাবে ছিল সেভাবে আপনাকে দেখালাম। বিড়ালের সাথে ওই পাশাপাশি যদি ছবি কাঁপতো, ক্যামেরাটা কাঁপতো, তাহলে রিজেমব্লেন্স বোঝা যেত। পাশে একটা স্কাল দেখা যাচ্ছে। এটা আমি এখনো কোথাও পাবলিশ করিনি, আপনাকে ফার্স্ট দেখালাম। রাইট। তো আমরা চমৎকার ঘটনা শুনলাম আলিফের কাছ থেকে এবং আলিফ অনেক ধন্যবাদ আসার জন্য এবং আশা করছি যে আলিফ যেহেতু সমস্যা মুক্ত আছেন সুতরাং আবারও আসবেন এবং আমরা আশা করবো আসবেন এবং আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে সেটার প্রশংসাও করছেন আলিফের। তো SMS গুলো নিয়ে আমি একটু পরে আসছি, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে আমাদের যেতে হবে। তাসনুভা আমাকে SMS করেছেন মিরপুর 1 থেকে, লিখেছেন ভূত এফএম রক্স। সানি 69 বোর্ড বাজার থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে ওয়েদারটা পারফেক্ট ভূত এফএমের জন্য এবং তিনি আলিফ অর্থাৎ ডক্টর আলিফ তার ঘটনার অনেক প্রশংসা করেছেন যে আউসাম স্টোরি এবং সেই সাথে তিনি প্রশংসা করেছেন ফারনানের স্টোরি এবং আমাদের প্রথম দুজন যে ঘটনা বলেছেন দুজন গেস্টকে তিনি অনেক ধন্যবাদ জানিয়েছেন। অলরাইট, আমাকে মেসবা SMS করেছেন এবং তিনি বলছেন যে হোয়াট অ্যান ইন্টারেস্টিং ম্যান আলিফ ভাই। ওকে, ইমতিয়াজ লিখেছেন, ইমতিয়াজ আহমেদ রংপুর থেকে শুনছেন তিনি আমাদের সঙ্গে। এছাড়া আমাদেরকে
আমাদেরকে পূর্ণতা SMS করেছেন গুলশান থেকে। তিনি এবং তার ছোট কাজিন অন্বেষার সাথে ভূত FM শুনছেন, খুবই মজা লাগছে। সোহেল আমাদের SMS করেছেন, সোহেল আলিম, তিনি বলছেন যে অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন। এছাড়া আমাদেরকে কাদিরগঞ্জ রাজশাহী থেকে রকি SMS করেছেন, লাইট অফ করে তিনি ভূত FM শুনছেন। আমাদেরকে পরাগ SMS করেছেন খুলনা থেকে, আলিফ ভাইয়ের গল্পটা চরম লেগেছে। আশিক আমাদের SMS করেছেন ঢাকা থেকে, গাজীপুর থেকে। খোকন নাটোর থেকে আমাদের SMS করেছেন, আজকের ভূত FM জোশ হচ্ছে লিখেছেন। সামির আমাদেরকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পূর্বা। এছাড়া আমাদেরকে SMS করেছেন মিস্টার 18 শাহজাদি আমাদের SMS করেছেন আলিফ খুলনা থেকে। আলিফ ভাইয়ের ঘটনাটা খুব ভালো লেগেছে, সো নাইস। আচ্ছা, এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন রাজীব এবং তিনি বলছেন যাত্রাবাড়ির ঘটনা খুব সুন্দর। ইশতিয়াক আমাদের বলছেন আলিফ ভাই তার স্টোরিটা চরম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন তানিশা এবং তিনি বলছেন যে পুরো আলিফ ভাই। আরো বেশ কিছু সময় আছে, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আচ্ছা, আমি এখন একটা ঘটনা শেয়ার করবো। সেটা হচ্ছে এক্স্যাক্টলি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা প্রায় 1 মাস আগে ঘটেছিল আমার সাথে। তো ইদানিং আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটে না, তারপরেও হঠাৎ করে একটা ঘটনা গত 1 মাস আগে আমার সাথে ঘটেছিল। তো সেটি আমি শেয়ার করি। তো সেটা আপনারা যারা লিসেনার আছেন তারা সবাই জানেন যে আমাদের পুরান ঢাকায় বেশ কিছু জায়গা আছে, বেশ কিছু বাসা আছে, বা বেশ কিছু এমন অনেক প্লেস আছে যেটা হন্টেড বলা যায়, বা কিছু প্যারানর্মাল বিষয় ঘটে, সেটা আমরা সবাই জানি। তো আমিও পুরান ঢাকায় থাকি এবং আমি নিজেও জানতাম না যে এই জায়গাটায় আমি এরকম একটা ভয়ানক একটা জিনিস ফেস করবো, প্যারানর্মাল কিছু একটা ফেস করবো, সেটা আমি নিজেও ভাবিনি আসলে। আর যখন এই ঘটনাগুলো আমাদের নিজের সাথে ঘটবে, তখনই আপনি বিষয়টা বুঝতে পারবেন এবং নিজেকে কতটা অসহায় মনে হয় সেটা বুঝতে পারবেন। তো আমি ঘটনায় চলে যাই। তো এই ঘটনাটা আমার সাথে ঘটে গত 1 মাস আগে আমাদের পুরান ঢাকায়, এবং আপনারা হয়তোবা লোহারপুর নামে একটা জায়গা চিনে থাকবেন, এবং সেটা হচ্ছে যে সেটা পাশে একটা খাল আছে, পুরনো একটা খাল। এবং আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, ঠিক রাত 8টা তখন বাজে। তো আমার যে ফ্রেন্ডটা, তো ওর বাসার যে পেছনে খালটা এবং ওই বাসার যে খালের যে রাস্তাটা, খালপাটটা, সেটা মোটামুটি জংলা টাইপের একটা এলাকা, তো অ্যাবান্ডেন্ট বলা যেতে পারে। তো ওখানে যেটা আমি পরে শুনলাম যে দিনের বেলাও ওখান থেকে কেউ চলাফেরা করেন। তো আমি যেটা সেদিন চিন্তা করলাম যে আমি একটা শর্টকাট ওয়েতে চলে যাব, এত বেশি না করে শর্টকাটে চলে যাব। তো আমি যে শর্টকাট নেওয়ার জন্য ওই রাস্তাটা ইউজ করলাম, এবং ওটাতে যখন আমি গেলাম ভিতরে, যখন ঢুকলাম ওই জঙ্গলাটার ভিতরে, তো আমি প্রচন্ড স্পিডে হেঁটে যাচ্ছিলাম। তো হঠাৎ করে হাঁটার একটা মুহূর্তে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। তো আমি নিজেও জানি না এটা কি ছিল, বাট জিনিসটা আমি সত্যিকারই ভালো মতো স্পষ্ট দেখতে পাই। এবং সেটা ছিল ঠিক আমার হাতের ডান পাশে একটা পুরনো, অনেক পুরনো একটা পিলার ছিল, যেহেতু বাসাটা বেশ পুরনো। তো ঠিক সেই পিলারটার মনে হচ্ছে আমার মুখামুখি কেউ একজন বসে আছে, কিন্তু সেটা কোনো একটা মানুষ না, সেটার কোনো মাথা নেই, সেটার কোনো হাত নেই, সেটার কোনো পা নেই। আমাদের গলা থেকে যদি পেট পর্যন্ত অংশ কেটে রেখে দেওয়া হয়, জাস্ট এই পার্টটুকু মনে হচ্ছে ওখানে রেখে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা দেখার পরে আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারিনি বিষয়টা কি আসলে। বেশ ভয় পেয়ে যাই, এবং আমি যেটা করি যে আমার দোয়া কিছুই মুখ দিয়ে আসতেছিল না, আমি প্রচন্ড ঘাবড়ে যাই এবং খুব স্পিডে সেই রাস্তাটা ত্যাগ করি, এবং সেই আমার ফ্রেন্ডের বাসায় যাই, এবং ওনাদের বাসার যারা ছিল তাদের সবার সাথে এই ঘটনাটা শেয়ার করি। এবং তারা আমাকে পরে যেটা বলে যে তারা খুব অবাক হয় যে আমি সেই রাস্তাটিতে আসলাম এই কারণে, কেননা সেটা ছিল একটা অ্যাবান্ডেন্ট একটা রাস্তা, এবং এই জায়গাটাতে অনেক সময় দেখা যেত যে ছোট ছোট বাচ্চারা খেলতে যেত এবং তারা বেশ ভয় পেয়ে ফেরত আসতো। তো এই জায়গাটাতে অনেকে যেটা বলতো যে সেখানে নাকি গলা কাটা লাশ থাকে এরকম বা কিছু একটা দেখেছে। তো ওদের বর্ণনার সাথে আমি যেটা দেখলাম, যেটা আমি এক্সপিরিয়েন্স করলাম, সেটা প্রায় মিলিয়ে গেল। তো এটাই ছিল আমার ইদানিং একটা প্যারানর্মাল বিষয়গুলোর মধ্যে একটা অন্যতম একটা ঘটনা আমার। আমি এটা এখনো যদি মাঝে মাঝে ফিল করি যখন একা থাকি, তখনও বেশ ভয় লাগে এই ঘটনাটার কথা চিন্তা করে, বাট এটার কোনো ডেফিনিশন বা সলিউশন এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি। অনেক ধন্যবাদ ফারনান আপনাকে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য। ফারনানকে আমরা পারলে আবার পরে নিয়ে আসছি। আপাতত আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে, এবং আমাদের আরো কিছু গেস্ট রয়েছেন যাদেরকে আমাদের এখন নিয়ে আসতে হবে। আলিফ আমাকে কথা দিয়েছেন যে নেক্সট উইকে উনি আসছেন, সুতরাং আলিফকে আপনারা নেক্সট উইকে আবারও পাচ্ছেন। আর সেই সাথে আমাদের নতুন গেস্ট আনতে একটু সময় লাগছে, সুতরাং আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে বাবু ভাই জয়েন করেছেন এই মুহূর্তে, এবং আমরা তার কাছ থেকে একটা বড় লম্বা চড়া একটা ঘটনা শুনতে যাচ্ছি। তো আমাদের সঙ্গেই থাকুন। এবং এই ঘটনাটা কি বাবু ভাই, এটা কি ঢাকার ঘটনা? কোনো ঢাকার ঘটনা? ওকে, শুনি আপনারা। মোহাম্মদপুর।
এই ঘটনাটা হচ্ছে আপনার একটা বাসা আর কি। ওখানে আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে মোহাম্মদপুরে কিছু বাসা আছে যেগুলো আপনার পুরানো আর কি। সেখানে বিভিন্ন রকমের আর কি আপনার এই ধরনের স্পুকি ঘটনা ঘটে থাকে। সামহাউ দিস হাউসেস আর হন্টেড। তো যেটা হয়, এই বাসায় একটা ফ্যামিলি আসে। এই ঘটনাটা আমাকে বলেছে আতিক, ওর নামটা বলে নিলাম। আচ্ছা, তো ওখানে ওই বাসায় ওই আতিকের এক কাজিন আর কি, ওদের ফ্যামিলি ওই বাসায় ওঠে আর কি। তো বাসাটা আপনার বেশ বড়, অনেকটা বাংলো বাড়ি টাইপের, বেশ ধরেন 4 কাঠা জায়গার উপরে বাসাটা, এবং বাসার চারিপাশে কিছু বাগান করা। এবং বলা হয়ে থাকে যে এই বাসায় আপনার স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা ক্যাম্প করেছিল এখানে। তো যেটা হয়, ওই বাসায় ওরা যারা ওঠে ওদের মেম্বারের মধ্যে ওর কাজিন ছিল, একটা ছেলে কাজিন, একটা মেয়ে কাজিন, কাজের মেয়ে, আর ওর মানে খালা খালু যারা বড় যারা মুরব্বী। তো খালু বেশিরভাগ সময় ব্যবসার কাজে বাইরে থাকতো। বাসার মধ্যে ওই 2 কাজিন এবং কাজের মেয়ে এবং ওর খালাই থাকতো সে বাসায়। তো একদিন রাতে যেটা হয়, ফার্স্ট ওরা যেটা ফিল করে যে কাজের মেয়েটা ভয় পেয়ে এসে দরজা নক করে খালার রুমে। ও খালু বাইরে ছিল। তো নক করার পর সে বলে যে কি হয়েছে তোমার? বলে যে খালাম্মা আমি কিছু একটা দেখছি। কি দেখছেন? বলে যে আমি এখানে দেখি যে আপনার ওই যে ড্রয়িং রুমের যে জায়গাটা যেখানে আছে আপনার ডাইনিং স্পেস, সেখান থেকে কালো কিছু একটা মানে ক্রল করে করে, কাজের মেয়ে যেটা বসছে যে হামাগুড়ি দিয়ে দিয়ে সে রান্নাঘরে থাকতো, এই রান্নাঘরের দিকে আসে, এসে ওখানে দাঁড়ায় এবং তার দিকে তাকিয়ে থাকে। বলে যে তুই কিভাবে দেখলি তাকায় থাকে অন্ধকারের মধ্যে? বলে খালাম্মা অন্ধকারও বোঝা যায় কিছু একটা হামাগুড়ি দিয়ে আসে। কিরকম? বলে কুকুরের থেকে বড়। কুকুর তো ঘরে ঢোকার কথা না, তুই স্বপ্ন দেখছিস। কাজের মেয়েটা তখন বলে, এবং মানে কেউ এটা আর কি করে না তার কথা। এবং সে পরে রিকোয়েস্ট করে যে আমি আপনাদের বাসার ওই যে দরজার সামনে আমাকে ঘুমাতে দেন। সেটাও কেউ এগ্রি করবে। কাজের মেয়েকে ওই রান্নাঘরে রাখে। এরপর যেটা হয়, একদিন রাতের বেলা ধরেন আপনার তখন হয়তো 1টা-2টা বাজে, এই সময় ওর যে মেয়ে কাজিনটা সে হঠাৎ করে শুনে যে কাঁদতেছে, একটা মেয়ের গলা খুব কাঁদতেছে নাকি বলে, মানে একটু মানে মানে আপনার যেটাকে বলা হয় আপনার বিলাপ করে কান্নার মতো। তো সে বলে যে প্রথমে একটু ভয় পায়, সে কলেজে পড়ে, তখন সে একটু ভয় পায় যে কি কাঁদতেছে, কারণ কান্নার শব্দ কিন্তু রাত্রে এমনি একটু হরিফিক লাগে শুনতে। তো তারপরেও সে যেটা করে, গেট খোলে দেখে বাসা অন্ধকার, হালকা বৃষ্টি হচ্ছে বাইরে। এই অবস্থায় সে হেঁটে চলে আসে, এসে আপনার দেখে শব্দটা আসতেছে রান্নাঘর থেকে শব্দটা আসতেছে। তো সে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যায়, যে দেখে কাজের মেয়েটা বসে আছে, মানে বসে 2 হাঁটুর মধ্যে এরকম জড়সড় হয়ে, সিঙ্ক ছিল, সিঙ্কের পাশে বসে থরথর করে কাঁপতেছে। তো সে যেটা হয়, সে নাম ধরে ডাকে, এই অমুক, তুই কাঁদতেছিস কেন? প্রথমে কোনো রেসপন্স নেই। 2 মিনিট পরে কাজের মেয়েটা শব্দ করে উঠে বলে আপা আমি ভয় পাই। বলে ওই যে ওইখানে দাঁড়ায় ছিল, আপনি আসছেন, আপনি আসার পর চলে গেছে। তো মেয়েটার মধ্যে একটু সমবেদনা হয়, ও বলে যে তুই আমার রুমে এসে ঘুমা, তোর এখানে ঘুমানোর দরকার নেই। তো এনে ওকে রুমের মধ্যে ঘুমাতে বলে। তো যেটা হয়, ওই রুমের মধ্যে যখন সে ঘুমায়, প্রথম দিন ওই দিন রাতে আর কিছু হয়নি, মেয়েটা ঘুমাইছে। নেক্সট দিন যেটা হয়, ও রুমের মধ্যে দরজা লক, কাজের মেয়ে যথারীতি ওই কাঁথা নিয়ে এসে রুমে শুয়েছে। ওই রুমের দরজার মধ্যে কেউ কিল মারে, নকের মতো আর কি, নক করে যাবো, সে কিল মারে দরজার মধ্যে। তো সেটা চিৎকার করে ওঠে মেয়েটা, কে? হ্যাঁ, বলে জোরে চিৎকার করে লাইট জ্বালায়, বাসার মানুষজন উঠে আসে, কি হয়েছে? বলে আমার রুমে দরজা কিল মারছে। কিন্তু কিল মারা কেউ নাই, তার বাবাও নাই, তার মা আর ভাই বাসায়, কাজের মেয়েটা। তো জিনিসটা নিয়ে বেশ আলোচনা হয় ওদের মধ্যে, কি হচ্ছে না হচ্ছে। কাজের মেয়েটা ভয় পায়, এবং তারপরের দিন যেটা হয়, দুপুরবেলা কাজের মেয়েটা ওই হঠাৎ করে একটা চিৎকার শোনে ওরা বাসার মধ্যে ভর দুপুরে, এবং দেখা যাচ্ছে যে ও ডাইনিং স্পেসের কাছে পড়ে আছে মাটিতে অজ্ঞান হয়ে। তোকে নেওয়া হয়, পানি টানি ছিটানোর পরে এলাকার ডাক্তার একটা ডাকা হয়, কি হয়েছে? তো ডাক্তার বলে ওর সবকিছুই নর্মাল, প্রেশার একটু মানে বেশি আছে, বাট এভরিথিং ইজ নর্মাল। কেন হয়েছে হুনুস? তখন থেকেই মানে সমস্যাটা আসলেই দানা বাঁধে আর কি। যেটা হয়, ওই এরপরের রাতে একদিন ওর কাজিন, যে ছেলে কাজিন, সেও ওরকম গোঙানি টাইপের একটা শব্দ পায় আর কান্নার শব্দ পায় রাতের বেলা। তো
ও উঠে যে ওই উঠি দেয় রান্নাঘরে গেছে। ওই সময় ওদের একটা বিভৎস সিন দেখে কাজের মেয়েটা আপনার যে জানালার গ্রিল আছে সেই গ্রিলের সাথে লটকায় আছে, আপনার 2 হাত দিয়ে গ্রিলটাকে ধরা পিছনে, মানে কেমন পেছন ব্যাক ক্রলিং যদি করে, আমরা অনেক হরর মুভিতে দেখি কিন্তু মানুষ অনেকটা ওইরকম, কিন্তু গ্রিল ধরে সে হ্যাং হয়ে আছে ক্রলিং এর মতো। ও যখন তাকায় তখন কাজের মেয়েটা তার দিকে তাকায় বিভৎস ভাবে, মানে বাজে গলা তাকে তুইতামারি করে কথা বলে। মানে যে ছেলে ছিল ও খুব ভয় পেয়ে ও চিৎকার করে ডাকে, মা আসে, বোন আসে, সবাই এসে 2জন লাইট ফেট জ্বালায়। তা কাজের মেয়েটা দেখা যায় ওই সময় সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ওরা তখন ভাবে যে কি হয়েছে ব্যাপারটা, আসলে কি এটা কোনো মানে খারাপ কিছুর আসর হয়েছে বা সামথিং। ওরা তখন মানে কোনো হুজুর টুজুর ডাকার তখনও প্ল্যান করে না। কাজের মেয়েকে বলে যে কি হয়েছে, বলে তার কিছুই মনে নেই, সি কুড নট রিকল এনিথিং। এনিওয়ে তারপর আবার কাটে 2-1 দিন এরকম নর্মাল ঘটতেছে। এরপরে ওই যে ওর খালা ছিল সে একটু কেয়ারফুল হয়ে যায় বাসাটা সম্পর্কে, যে আসলেই কাজের মেয়েটাকে একটু চোখে চোখে রাখা দরকার। ওই রুমে আর রাখতেছে না, কারণ সে একটু ভয় পায়, তার নিজের মেয়েকে নিয়ে ভয় পায়। তো এরকম শব্দ শুনে ওই খালা একদিন এই ধরনের গোঙানি টাইপের শব্দ শুনে উনি উঠে আস্তে আস্তে হেঁটে উনি কিচেনের ওখানে যায়। এবার যে উনি যেটা দেখে কাজের মেয়ে যেটা করতেছে, বটি, মাছ কাটা যে বটি থাকে বা মাংস কাটা যে বটিটাকে সে চাটতেছে, জিব্বা দিয়ে বটি চাটতেছে, এবং ওনাকে দেখেই তাকায় ওই বটি দিয়ে মারতে আসে। উনি দৌড়ে ঘরে চলে আসে, ঘরে এসে লাগায় দেয়, এবং ওই মেয়ে ওখানে খুব চিৎকার চিল্লাচিল্লি করে। তো উনি ওখান থেকে ভিতর থেকে মানে করে যে বেরোবে না আর কি। তো ফাইনালি ওই একসময় চিৎকার চেঁচামেচি থামে, ওনারা বের হয় ভোরবেলা, দেখে কাজের মেয়ে ফ্ল্যাট হয়ে পড়ে আছে কিচেনের কাছে। তো ওরা বুঝে যে এটা খুব একটা খারাপ কিছু। তো ওনাদের বাসায় যে লোক আসতো পেপার দিত সকালে, তার সাথে কথা বলতো যে আমাদের বাসার সমস্যা, বলে যে ঠিক আছে আমি এখানে হুজুর আছে নিয়ে আসবো। তো হুজুর যখন আসে, হুজুর এসে প্রথমেই বলে যে বাসার মধ্যে আপনাদের কিছু গোলমাল আছে, এটার মধ্যে খারাপ জিনিস আছে, আপনারা এটা নিয়ে আপনাদের টেক কেয়ার করা উচিত ছিল। আপনারা আসছেন কি বাসা বন্ধ দিচ্ছে নাকি? বলে না, আমরা বাসা বন্ধ দিইনি। হুজুর বলে আমি বাসা বন্ধ দিব, বাট আমার প্রসিজার লাগবে, টাইম দেন, আমি এসে করবো। তো হুজুর অজু টজু করে আসে, এসে উনি অনেক দোয়া টোয়া পড়ে, করে বাসা টাসা মোটামুটি বন্ধ দেওয়ার চেষ্টা করে। তো এই বন্ধ দিয়ে হুজুর চলে যায়, বলে আশা করি আপনাদের সমস্যা হবে না, আর যদি সমস্যা হয় তাহলে আমাকে আবার ডাকবেন। তো যেটা হয় ওই এরপরে কিছুদিন এই জিনিসটা নর্মালি থাকে। কাজের মেয়েটাকে ওরা ইন দ্য মেইন টাইম চিন্তা করতেছে বাড়িতে পাঠিয়ে দিবে। তো হঠাৎ করে একদিন রাতের বেলা এই কাজের মেয়ে হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি, এবং মানে ডিফারেন্ট টাইপের, মানে আপনার মানে ওটা রাফ অ্যাটিচিউড তার ভিতরে। তোরা কি মনে করছিস এগুলোতে আমাকে আটকাবে? আমাকে আটকানো যায়? আমি আটকাবো না, আমি তোদের শেষ করে ফেলবো, এই সেই। এবং তার মানে ভিসিয়াস কাজ করবে। হ্যাঁ, তো ওনারা তখন প্ল্যান করে কাজের মেয়েকে আপনার ওই পাঠিয়ে দিবে বাড়িতে। তো যেটা হয় যে এরপরে যে ফলোইং রাত্রেবেলা যেটা হয় যে ওই কাজের মেয়েটাকে নিয়ে, যে ওই কাজের মেয়েকে ওরা পায় হচ্ছে আপনার টেবিলের তলে, ডাইনিং টেবিলের তলে বসে থাকে, এবং সে হামাগুড়ি দিয়ে হাঁটাচলা করে। তো ফাইনালি ওনারা যখন খুব অতিষ্ঠ হয়ে যায়, ওই কাজের মেয়ের ফ্যামিলিকে ডেকে বাড়ি পাঠায় দেয়। এবং আলটিমেটলি ওই হুজুর বলছিল যে জায়গাটা খুব খারাপ কিছু একটা আছে, এটা এই বাসাতে এইভাবে ছাড়বে না, এবং আপনাদের ছেলেমেয়েরা এফেক্টেড হবে। যেটা ওনার মেয়ে পরে দেখতো, যে ঘুমায় আছে, হঠাৎ করে সে দেখতো যে তার মুখের উপরে কেউ ঝুঁকে আছে, চোখ মেলে দেখতো যে মুখের উপর কেউ ঝুঁকে আছে, তাকায় তো নাই, এরকম জিনিসপত্র হতো। তো ফাইনালি ওরা ওই বাসাটা ছেড়ে চলে যায়, বাসাটা আনসলভ থেকে যায় আর কি। এটা একটা ঘটনা ছিল। অনেক ধন্যবাদ বাবু ভাই আপনার প্রথম ঘটনার জন্য। আমি এরপর আমাদের পরের গেস্টের কাছে। আজ থেকে প্রায় 1 থেকে 1.5 বছর হবে সে ঢাকার আরকে মিশন রোডে বাস করে, অর্থাৎ আমার বাসার পাশেই থাকে, একটা মেসে থাকতো। তো এবং সে একটা স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের টাকা আর কি, বাস স্ট্যান্ডের বাসের বা টাকের বিভিন্ন চাঁদা মানে এই রাতের টাকাগুলা তুলতো, মানে জায়গার ফিটা তুলে সে, এবং আসতো প্রায় রাত 1টা থেকে 1:30টার সময়। তো আসার 10 মিনিট আগে সে তার সাথে যে মেস মেম্বাররা থাকতো তাদেরকে ফোন করে বলে দিত যে মেইন গেটটা খোলা রাখেন, আমি আসতেছি। তো সেদিনও যথারীতি সে ফোন করে বলে রাখে, তো তারা গেটটা খোলা রাখে। তো বলে রাখা ভালো, সে যখন গলিতে ঢুকে তার রিক্সাটা থেকে নেমে সে গলিতে ঢুকার পর সে দেখতে পায় যে 2টা বাসার মাঝখানে একটা ছোট গলি, অর্থাৎ 2টা বাসার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে সেই জায়গাটায় একটা ছায়া, অর্থাৎ আদো ছায়া
আপ ডাউন করতেছে, অর্থাৎ উপর দিকে হচ্ছে এবং নিচ দিকে হচ্ছে। সে এটা দেখে ভাবলো হয়তো এটা চোর হতে পারে, এর জন্য সে একটু সাইড হয়ে লুকিয়ে দেখতে থাকলো ঘটনাটা কি। এবং সে স্মোক করে, তাই তার হাতে একটা সিগারেট ছিল, সে সিগারেট আর কি সিগারেট খাচ্ছে। তো এমন সময় সে সাইড হয়ে দেখতেছে এবং সে বলতো এটা কি, সে একটা ছায়া দেখতেছে। প্রায় 1 মিনিট যাবত দেখার পর সে একটু মানে সাইড হলো অর্থাৎ সে আড়াল হওয়ার পর একটু সিগারেট খাওয়া শেষ করে সে আবার তাকালো, অর্থাৎ সে 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড টাইম, এর মাঝে সে দেখতে পেল যে ওই ছায়াটা তার কাছে এসে পড়লো এবং সেটা ছায়া ছিল না, একটা বয়স্ক মহিলা এবং সে তার 2 হাত এবং 2 পা ভর করে হাঁটতেছে এবং তার হাতের গোছগুলো খুব ঝোলা এবং চোখগুলো খুব বড় বড় ছিল, তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তাকেই দেখছে। সে এই জিনিসটা দেখে ভয় পেয়ে খুব জোরে একটা চিৎকার করে এবং তার পাশেই মেসের মেইন গেটটা ছিল, সেখানে ঢুকে সে পড়ে যায় এবং তার মেস মেম্বাররা বের হয়ে এই জিনিসটা দেখতে পায় যে সে পড়ে আছে। তারপর তারা ভাবলো হয়তো কেউ তাদেরকে ভয় দেখাইছে, সে বের হয়ে দেখলো এখানে কিছুই ছিল না। তারপর পরের দিন রাতে তারা এটা চেক করার জন্য বিভিন্ন জায়গায় তারা এটা সার্চ করলো, কিন্তু আসলে কিছুই পেল না। এটা আমার ঘটনা ছিল। আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে, তার আরো একটা ঘটনা রয়েছে। এটা কি বড় ঘটনা নাকি? এটা মোটামুটি ছোট ঘটনা আছে, তাহলে আমরা শুনি। হাই লিসনার্স, এই ঘটনাটা হচ্ছে নাদিয়ার পাঠানো ঘটনা। আজকে তার বার্থডে, তাকে হ্যাপি বার্থডে বলছে। এটা হচ্ছে ওর নানার বাড়ি, যে এলাকাটা, এই জায়গাটার মধ্যে একটা অংশ আছে যেটা বেশ ব্যারেন, বাঁশঝাড় এবং অন্য কিছু দিয়ে, এবং ওই জায়গায় সাধারণত কেউ যায় না। তো একটা পুকুরও আছে পাশে। তো সন্ধ্যার পরে ওর নানি একদিন ওখানে অজু করতে গেছে, এশার নামাজের সময়। তো যখন অজু করতে গেছে, তো উনি হঠাৎ করে দেখে সরসর করে শব্দ হচ্ছে পরে উনি তাকায় দেখে যে ওনাদের যে রাখাল, যে লোকটা যে নাকি আপনার গোয়াল ঘরে দেখাশোনা করে, সে ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। তো উনি দেখে রাখালকে নাম ধরে ডাক দেয় দিবার, রাখাল কোনো উত্তর দেয় না। তো যেটা হয়, উনি ঘরে চলে আসেন। ঘরে চলে এসে ওনার হাজবেন্ডকে বলেন যে রাখাল লোকটাই রাতের বেলা বাঁশঝাড়ে কি করতেছে, বাঁশঝাড়ে ওই জায়গাটা খুব খারাপ। তো উনি বলে তুমি কি বলো, এই রাখাল তো আসলে ছুটিতে চলে গেছে 3 দিন আগে, ও এখানে কি করবে। এটা শোনার পর তারপরে উনি বলে যে তারপরে উনি ভদ্রলোক অনেক সাহসী ছিলেন। তো উনি ওনার হাতে যে ফ্ল্যাশ লাইট ছিল, ফ্ল্যাশ লাইট নিয়ে উনি বের হয়ে যান যে রাখালকে আসলে ব্যাক করে আসছে বা তার কাজটা কি। তো হাঁটতে হাঁটতে উনি ওই এক পর্যায়ে উনি ওই বাঁশঝাড়ে ঢোকেন লাইট মেরে এক জায়গায় যেয়ে দেখেন যে ওই রাখালটাই পেছন ফিরে বসে আছে ওখানে, বাঁশঝাড়ে এক কোণায় পেছন ফিরে বসে আছে এবং সে একটা গোয়ানের মতো শব্দ করতেছে। এটা করার পর উনি রাখালকে নাম ধরে ডাকে। তো রাখাল যেটা উঠে দাঁড়ায়, উঠে ওনার দিকে ফিরে তাকায়। উনি দেখেন চেহারাটা কেমন একটা বিমর্ষ একটা ভাব রাখালের। তো এটা দেখেই উনি আবার ওনাকে ডাকে, বলে কি হয়েছে, তুই কখন আসবি। তো রাখাল কোনো অ্যান্সার না করে রাখাল হাঁটা শুরু করে। উনিও রাখালকে অনুসরণ করে চলে যায়। তো হাঁটতে হাঁটতে এক জায়গায় যে উনি রাখালকে দেখে না, হঠাৎ দেখে নাই। তো উনি কাছাকাছি চলে যায়, হঠাৎ করে লাইটটা ফেলে দেখে যে জায়গাটা রাখালটা চলে গেছে ওই জায়গাটা বিশাল একটা খাত, বিশাল খাত। তো উনি দেখে তাড়াতাড়ি আবার ফিরে আসে। তো পাহাড়ি অঞ্চল যে জায়গাটার কথা বলতেছি, হ্যাঁ, তো উনি এবার ফিরে আসে। তো আসার পরে খুব ভয় পায় এবং ওনার জ্বর আসে। ওনার ওদিন রাতে 104 ডিগ্রি জ্বর উঠে যায়। তো জ্বর ওঠার পর সকালে ওনার ওখানে কবিরাজ নিয়ে আসা হয়, এসে ওনাকে চিকিৎসা করে। তো বলে যে উনি যেটাকে দেখছে আসলে ওই বাঁশঝাড়ের পাশে একটা পরিত্যক্ত বাসা আছে, এটা অনেকদিন ধরে পড়ে আছে। ওই জায়গায় খুব বাজে কিছু ঘটনা ঘটছিল কোনো মানুষের, এবং সেখান থেকে কোনো খারাপ স্মৃতি বা খারাপ কোনো আত্মা বা এন্টিটিস যে নাকি ওই জায়গায় থাকে এবং যে নাকি ওনাকে টেকে নিয়ে গেছিল। পসিবল ওনাকে ওই ধাঁধায় ফেলে দেওয়ার চিন্তা করছিল উপর থেকে, বাট উনি লাকিলি বেঁচে গেছেন। উনি জ্বর থেকে আস্তে ধীরে রিকভার করেন। ওকে, আমরা তাহলে পরের ঘটনায় চলে যাই। আমাদের সাথে আরেকজন আছেন, আমরা তার কাছে চাই, এবং আপনার নামটা আরো একবার বলবেন প্লিজ, এবং তারপরে আমরা আপনার ঘটনায় চলে যাব। হাই ডিয়ার লিসনার্স, আমি হাবিব বলছি, এসেছি। তো আমার এই ঘটনাটা উত্তরাঞ্চলের, ছেলের নাম ফোরটা। সে বেসিক্যালি আমাদের মাদ্রাসা লাইনের স্টুডেন্ট। তো মোস্ট অফ দ্য টাইম অ্যারাবিক নিয়ে পড়াশোনা করে, গ্রামাঞ্চলের ছেলে। সো বাসাটা গ্রামে, আশেপাশে হচ্ছে ক্ষেত খামার আর আমবাগান। তো ওরা যে জায়গাটা থাকে এটা হচ্ছে হদ্দগ্রাম।
আমবাগানগুলো বেশ ঝোপের মতো, আর ওখানে খুব একটা পাহারা দেওয়ার প্রয়োজন হয় না, আর খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না। সো ঝোপঝাড়, আমবাগানও ঝোপঝাড়। তো ছোট থেকে লোকজন বলে ছেলেটার সাথে নাকি পরি আছে। কেন? সবসময় চুপচাপ থাকে, একলা একলা থাকে, একটু অন্ধকার জায়গা পছন্দ করে, একা দিতে পছন্দ করে। ভালো কথা। তো ছেলেটা যেটা করলো এক সময় এসে, ঘটনাটা বেশি দিন আগের না, 1 বছর আগের কথা, যেটা করলো আমবাগানে পাহারা দেওয়ার জন্য মাচা তৈরি করা হয়। বাসার পর মাচা, ওখানে লোকজন রাতে থাকে, পাহারা টাহারা দেয়। তো সে একটা মাচা তৈরি করতো, সিঙ্গেল একজন বসা যায় কোনো মতে তার জন্য, এবং সে মোস্ট অফ দ্য টাইম ওখানে টাইম স্পেন্ড করতো। হাতে একটা দা থাকতো, ইউজুয়ালি মানুষ ওই জায়গায় দা ইউজ করে না, বাট সে রাখতো। তার কাছে কেউ গেলে সে দা নিয়ে তেড়ে আসতো, আমার কাছে আসবে না, আমি একলা এখন আসি। হঠাৎ সে একদিন যেটা করলো, তার বাবার কাছে এসে বললো যে বাবা আমি বিয়ে করবো। বাবা বললো ভালো কথা, বিয়ে করবি তো, এখন তো ফসলের সময় না, ফসল টসল হোক, বিক্রি করতে হবে, হাতে টাকা টাকা নাই, আসলে তখন বিয়ের ব্যবস্থা করবো। তো তার কথা হচ্ছে না, আমি বিয়ে করবো, আজকেই বিয়ে করবো। তো বিয়ের কথাটা নিয়ে ঝগড়াটা পর্যায়ে চলে যায় এরকম যে কেউ আর জিজ্ঞেস করেনি কাকে বিয়ে করবে, এই সুযোগটা আসলে কাকে বিয়ে করবে। হাতে তখন তার দা ছিল, সে বের হয়ে চলে যায় বাসা থেকে, যাচ্ছে আমবাগানের দিকে চলে যায়। এবং আমবাগানে একটা পার্ট আছে এরকম যে প্রচন্ড গহীন জঙ্গলের মতো, ওখানে বেশ পুরোনো আমলের আম গাছ, মোটা মোটা। তো ওখানে যেতে যেতে একসময় একটা গাছে সে উঠে পড়ে, উঠে বসে। তো অনেকক্ষণ খোঁজ খবর নেয়, বাবা মা আস্তে আস্তে খোঁজা শুরু করে, যে দেখা গেল গাছের উপর বসে আছে। তাকে লোকজন নামাতে গেল, বাসার লোকজন আম গাছ থেকে, বিকাল হয়ে যাচ্ছে, সে নামবে না। খাওয়ার লাঞ্চ টাইম পার হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নাই, অনেক চেষ্টা করা হলো, সে নামবে না। এবং বসে হাতে দা, কেউ উঠতে গেলে দা দিয়ে তেড়ে আসে, এবং তার বাবা উঠতে যায়, বাবাকে সে ফেলে দেয়, দা দিয়ে কোপ দিতে চায়, তো বাবা ছেড়ে দিয়ে পড়ে যায়। সে ডালে বসে আছে, অনেকক্ষণ লোকজন লক্ষ্য করতেছে। সে যেটা করে সেটা হচ্ছে, যে ডালে বসে আছে সে ডালটাকে কাটছে, নিজে ডালটা ভেঙে সে নিচে পড়ে। তো মুরব্বী হঠাৎ বলো, তো ওকে তো পরিতে ধরা, হয়তো এখন আসর করছে, তো চারপাশ দিয়ে আম গাছের চারপাশ দিয়ে পাট খড়ি দিয়ে আগুন ধরে দিলে আগুনে ভয় পায়, পরিটা চলে যাবে, হয়তো নেমে আসবে। কাজ করা হলো, আগুন ধরা দেওয়া হলো, অল অফ আ সাডেন সেটা গায়েব হয়ে যায়, নাই, গাছটাকে খুঁজে পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুঁজি করা হলো, কোনো খবর নেই, কোনো খবর নেই। 5-6 দিন পার হয়ে যায়। এরপরে যেটা হয়, কিছুটা দূরে ওখানে ছিল গমের ক্ষেত। তো তখন গমের ক্ষেত, মানে গমের সিজন শেষ, গম উঠানো হবে, গাছ কাটা হচ্ছে। এ সময় প্রচন্ড একটা পচা গন্ধ আসে ক্ষেত থেকে, যখন কাটা হচ্ছে। লোকজন বুঝতে পারতেছে না কিসের গন্ধ, কিসের গন্ধ। যারা মুরব্বী ছিল, যারা 71-এর দিকে জীবিত ছিলেন আর কি, তারা গন্ধটা বুঝতে পারতেছে যেটা হচ্ছে মানুষ পচা গন্ধ। ভালোভাবে খোঁজা হয়, খুঁজে হ্যাঁ পাওয়া যায় যে একটা ছেলে মারা গেছে, পচে গেছে। 3টা কুকুর দাঁড়া মাংস খাচ্ছে, এবং বুকের হাঁড়িটাটি বের হয়ে গেছে, অনেক অংশ খেয়ে ফেলছে, বাট কাপড়টা মোটামুটি প্রিজার্ভ দেখেছে না। তো খবর টবর দিয়ে জানা গেল যে ড্রেস আপের সাথে মিলছে। আশপাশে বললো যে হ্যাঁ এই ড্রেসে একটা ছেলে হারানো গেছিল, এরকম পাওয়া যায়। তো ঠিক আছে, তারপর লাশটা নিয়ে আসা হয়, নিয়ে এসে তারপরে সৎকার করার খবর টবর দেওয়া হয়। এরপরে যেটা হয়, তার বাবা যেটা খেয়াল করে, তার রুমটা একটু চেক করা হয়। রুম চেক করে দেখা যায় সে তো ইসলামিক স্টাডিজের স্টুডেন্ট। তার বিভিন্ন বইয়ের মধ্যে প্রতিটা লেখার অক্ষরের ফাঁকে আপনার বিভিন্ন রকম সায়েন্স রয়েছে, আপনার অ্যাবনর্মাল সায়েন্সগুলো মানে বোঝা যায় না কি ধরনের সায়েন্স, এবং কিছু আধ্যাত্মিক কথা, যেমন আমার বয়স হবে, আমি বুড়ো হব, আমার চুল পাকবে, কিন্তু একটা চুলে যখন পাকবে আমি এটা তুলে ফেলে দিব, আবার আমি জোয়ান হয়ে যাবো, আমি কোনোদিন মরবো না। এবং আরেকটু খেয়াল করে দেখা যায় তার বাড়ির সব জায়গায় এরকম সাইন দেওয়া আছে, র্যান্ডম সাইন্স। ঠিক আছে, মারা গেছে, ভালো কথা। মাসখানেক পর যেটা হয়, তার ফ্যামিলির লোকজন একটা স্বপ্ন দেখা শুরু করে। খুব সুন্দর একটা মহিলা, সে স্বপ্ন এরকম দেখায় যে বাচ্চা যখন গাছে উঠলো, নিচে আগুন দেওয়া হয়, তখন তাকে গাছ থেকে সামহাও উড়ায় নিয়ে নামায়, হাত ধরে হেঁটে নিয়ে চলে যাচ্ছে। কয়েকদিন এই রিপিটেশন, এই স্বপ্নটা। লাস্ট যে স্বপ্নটা তারা দেখে সেটা হচ্ছে এই মেয়েটা নিয়ে যাচ্ছে তাকে এই গম ক্ষেতের মধ্যে দিয়ে। এরা 2 বোন, তার আরেক বোনের সাথে দেখা হয়, এবং সে বোনটা জিজ্ঞেস করে বসে, তুই একে কেন নিয়ে যাচ্ছিস? এটা নিয়ে তাদের একটা ঝগড়া হয়। এই ঝগড়াটার এক পর্যায়ে বিভৎসতা দেখে সেটা ভয় পায় এবং সে মারা যায়। এটাই হচ্ছে স্টোরি।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আমাদের পরবর্তী ঘটনা বলতে আমার বাবু ভাই আসছেন আপনাদের সামনে। সেই সাথে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS রয়েছে। আমাদেরকে মাহিন SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফুর্তি ডে এবং তিনি বলছেন তিনি ভয় কাঁপছেন। সুস্মিতা বর্ণিত আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন কারেন্ট নাই, খুবই ভয় লাগছে। চট্টগ্রাম থেকে SMS-টি পাঠিয়েছেন। জিপ 47 আমাদের SMS করেছেন আমাদের পায়েল ঢাকা থেকে এবং তিনি বলছেন ভূত FM অসম। আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি যে কেয়া রাজশাহী থেকে এবং তিনি বলছেন ভয় জমে গেছি। শুরুন চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা আমাদের SMS-টি হাসেন আমাদের সিলেট থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন হুমায়রা যশোর থেকে আপনার ঘটনা আসলে শুরু আমাদের SMS করছেন রাজশাহী থেকে এবং তিনি বলছেন যে আজকে শুরুতে হয়তো আমাদেরকে এছাড়া SMS করেছেন পূজা ঢাকা থেকে। SMS করেছেন আমাদেরকে সুমা মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে এবং তিনি বলছেন আজকে ভূত FM শুনতে জোশ লাগছে, ভয় লাগছে। বাবু ভাই, মাসুম ভাই সবাইকে তিনি থ্যাঙ্কস জানিয়েছেন অনেক। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন কল্লোল, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি মাহের এবং পাভেল সহ আরো অনেকে। আমরা চলে যাই বাবু ভাইয়ের ঘটনায়। রাসেল ভাই, দুটো ঘটনা বলতে চাচ্ছি, একটা একটু মিডিয়াম লেন্থ আর একটা ছোট। ওকে, এই ঘটনাটা হচ্ছে সমীরের। ও আমার স্টুডেন্ট, তো ও এখনো এটাতে সাফারার। এখনো হি ইজ স্টিল সাফারিং উইথ ইট। যেটা হয়, ও যখন নাকি আপনার ইউনিভার্সিটিতে প্রথম ঢোকে তখন ওর মধ্যে কিছু মানে কিউরিয়াসিটি জাগে, কিউরিয়াসিটি অ্যাবাউট লাইক সুপার ন্যাচারাল থিংস অ্যান্ড ফেনোমেনাস। ও যেটা করে, ও এবং ওর এক ফ্রেন্ড দুজন মিলে কিছু মানে রিচুয়াল প্র্যাকটিস করার চেষ্টা করে। রিচুয়াল গুলো হচ্ছে আপনারা যেটা জানেন, প্ল্যানচেট এন্ড অল দ্যাট। তো এরকম করে কিছু রিচুয়াল সে প্র্যাকটিস করেছিল উইচ ওয়ার ভেরি ব্যাড, মানে যেটা নাকি সাধারণত মানুষ করে না, ইটস ব্ল্যাক ম্যাজিকের পর্যায়ে পড়ে। তো এটা করে আসলে ও তেমন কিছু পায়নি। হি গট লিটল ভাইব, কিছু ভাইব পেয়েছিল, এছাড়া কিছু পায়নি। তো ওর যেটা প্রথম শুরু হয় সেটা হচ্ছে এই আমাদের যে স্টুডিওর আশেপাশেরই কোন একটা এলাকা দিয়ে একদিন রাতে ও যাচ্ছিল। দ্যাট ওয়াজ অ্যারাউন্ড 11:30 এরকম সময়, মোটর সাইকেলে ছিল। তো দেখে ওই দিন রাস্তার এই একটা জায়গায় এসে সিগন্যালে থামে, রাস্তাটা বেশ মানে তখন গাড়ি ঘোড়া কম। এই সময় একটা বুড়ি মহিলা আস্তে আস্তে হেঁটে হেঁটে মোটর সাইকেলের কাছে আসে, এসে বলে দে। তো বলতেছে যে মোটর সাইকেলে বসে, কি আমার কাছে টাকা নাই, বের করতে পারবো না, কি দিব? দে, তুই যা পাইছিস দে। তো ও তখন কিন্তু কিছুটা হয়ে যায় আর কি, মানে কি পাইছি, মানে কি পাইছি, বলে তুই পাইছিস, তুই দে, যেটা পাইছিস সেটা দে, আমি জানি। যেটা হয়েছিল, ও while he was doing these things, all these things, সে যেটা হয় ওর বাসার পেছনের একটা অংশে সে একটা কয়েন পায়। কয়েনটা অনেক পুরানো আমলের কয়েন, মানে দেখলে বোঝা যায় ইট ইজ মানে হয়তো সেই প্রাচীন, আমাদের অঞ্চলের প্রাচীন কোনো। তো ও খুবই হয়ে যায়। তো বুড়িকে বলে কি দিব তোমাকে, অনেক চিল্লাচিল্লি করে সে চলে আসে, মানে ওখান থেকে চলে যায়। এরপর যেটা হয়, ও বাসায় যখন ব্যাক করার পরে ও অস্বস্তি ফিল করা শুরু করে, তার টেম্পারেচার বেড়ে যায়, বডি টেম্পারেচার বেড়ে যায় এবং ও মানে অস্বস্তি ফিল করে থাকে। তো রাতের বেলা যেটা হয়, ও দেখে ওর রুমের মধ্যে লাইট বন্ধ, তখন গভীর রাতে দেখে ঠিক ওই বুড়িটা দাঁড়ায় আছে কর্নারে। তারা বললো যে তোকে আমি চাইছি, তুই দিবি না, তোর কাছে আমি জিনিসটা চাইছি, দিলি না। তো তখন মানে উঠে বিছনা থেকে লাফ দিয়ে উঠে মানে লাইট অন করে দেখে বুড়ি নাই। তো এবং এরপর থেকেও প্রায় ওই বুড়িকে সে এরকম দেখে। তো এই জিনিসটা তখন সে আলোচনা করে একজন ভাইয়ের সাথে যে ভাই আমি আসলে এখন করছি না, বাট আউট অফ কিউরিয়াসিটি আমি জিনিসটাতে ইনভলভ হয়েছিলাম এবং এরকম ঘটনা ঘটছে। তখন তার ওই যে বড় ভাই আছে, সে বলে যে তুমি একটা কাজ করো, এই কয়েনটা নিয়ে তুমি কোনো মানে হুজুর টুজুরের কাছে দাও। বাট কিন্তু মানে ওর রিলিজিয়াস বিলিফটা ডিফারেন্ট ছিল, তো সুতরাং সে কোনো হুজুরের কাছে যায় না। সে যেটা করে, তাকে বলে তুমি পানিতে ফেলে দাও। তো সে কয়েনটা নিয়ে ও কি করে, পানিতে ফেলে দেয়। তো পানিতে পড়ার পর থেকে যেটা হয়, ওকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে। সেই ডিস্টার্বটা হচ্ছে, ধরেন হঠাৎ করে সে মোটরসাইকেল চালায় যাচ্ছে, রাতের অন্ধকার, রাতে রাস্তা নীরব হলে ফট করে দেখো সামনে কেউ দাঁড়ায় আছে এবং মানে ওই বুড়িটার মতোই দাঁড়ায় থাকে। মাঝে মাঝে সে দেখা যাচ্ছে যে সে বাথরুমে যাবে, দেখে যে তার বাথরুমে যাওয়ার রাস্তার মধ্যে কেউ দাঁড়ায় আছে।
অথবা সে যখন একলা থাকে সে ফিল করে তার কানের কাছে গিয়ে কথা বলতেছে, and he is still disturbed with this thing. সে আমাকে বলছে সে আসলে এই কথাটা ওভাবে শেয়ার করতে চায়নি, বাট ফাইনালি বলছে যে ভাই আপনি পারেন, বলতে পারেন, হতে পারে, it doesn't matter. ওকে, তার মানে আমরা যদি সত্যি যদি আমাদের নিজেদের যদি এরকম প্রাইভেসি মানে হ্যাম্পার্ড হয় তাহলে কি অবস্থাটা হবে আমি তাকে চিন্তা করছি। মানে যে কোনো একটা জায়গায় আমরা যাচ্ছি বা রাতের বেলায় ঘুমানোর সময় আমার ফিল করতে হচ্ছে যে আমি একা না, আমি যখন রাস্তায় চলছি তখন আমি জানি যে আমি একা না, আমি কোথাও যাচ্ছি তখন আমার একটা ভিতরে যদি ভয় কাজ করে যে আমি একা না। একটা মানুষ যদি হঠাৎ করে আরেকটা মানুষের অনাকাঙ্ক্ষিত একটা মানুষের সঙ্গ পেয়ে যায় তাহলে সেটা বেশ ভয়ঙ্কর, এবং সেটা যদি আসলে হরিফিক কোনো মানুষের হয়, হ্যাঁ নির্দিষ্ট একটা মানুষকে যদি আমি সবসময় দেখি এবং আমি ফিল করতে পারি যে আমার সঙ্গে আছে তাহলে মানে যার সঙ্গে এরকম ঘটে সেই বোধহয় শুধু বুঝতে পারে যে কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। আমরা পরে ঘটনাটা চলে যাই। এখন সেকেন্ড ঘটনা হচ্ছে আমাকে পাঠিয়েছে আপনার আসাম থেকে মানারুল ইসলাম নামে এক ভদ্রলোক, উনি বলেছেন ঘটনা শেয়ার করতে। তো উনি বলেছেন যে ঘটনার সময়টা উনি তখন থাকতেন কেরালাতে এবং উনি চাকরি করতেন সেখানে। তো কোরবানি ঈদের 3 দিন আগের ঘটনা। তো এই সময় ওনার সাথে যারা থাকতেন, ওনার মানে সাথে যারা মানে আর কি কাজ করতেন, তারা সবাই একটা মেসে থাকতেন এবং সবাই ছুটিতে চলে যান ওই সময়। তো উনি একাই থেকে যান, ওনাকে কাজ করতে হয়। তো ওনাদের যে মেসটা বা থাকার যে কোয়ার্টারটা ছিল সেটা ওনাদের কাজের জায়গা থেকে প্রায় 20 মিনিটসের ওয়াক, এবং এটা ঘন, পুরো রাস্তাটা ঘন রাবার বাগান দিয়ে ঘেরা এবং বেশ হরিফিক। এবং বাসাটা যেখানে থাকে এটা অনেক পুরানো একটা এস্টাবলিশমেন্ট, ওখানে ওনাকে থাকতে হতো। তো উনি যে দিনকার ঘটনা বলতেছেন ওই দিন সন্ধ্যার থেকেই মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আকাশ ডাকতেছে, এই অবস্থায় ওনার কাজ করতে হয়। তো উনি প্রায় রাত 9টা পর্যন্ত কাজ করেন, 8:30 9টা পর্যন্ত কাজ করেন, এবং অফিসেও খুব একটা মানুষ নাই এবং এলাকাটাও বেশ নীরব হয়ে গেছে ওই সময়। তো উনি অফিস থেকে বের হয়ে ব্যাক করা শুরু করেন। তো যখন উনি রাবার বাগান দিয়ে আসতেছেন তখনই ওনার গা ছমছম করতে থাকে এবং এক পর্যায়ে উনি কিছু মানুষের হামিং শুনতে পান, মানে একটা জায়গায় এসে মানে মোটামুটি মাঝ রাস্তায় যখন উনি বেশ একটা হামিং শুনেন যে মানে অনেক মানুষ হাম করতেছে একসাথে। এই অবস্থায় উনি একসময় একটু ভয় পান, একবার ভাবে পিছিয়ে চলে যাবেন কিনা। পিছিয়ে যে পরে চিন্তা করলো যে স্টিল একই হাঁটা হবে, উনি আবার সিদ্ধান্ত নিয়ে সামনে যাবেন। উনি যখন সামনে যাচ্ছেন একসময় দূর থেকে দেখেন ওই জায়গায় কিছু মানুষ দাঁড়ায় আছে, সবাই এক্সট্রিমলি লম্বা এবং থ্যাংক ইউ রাসেল ভাই। যদিও ঘটনাটা একটু বড় লেঙ্গি, বাট স্টিল আমি বলে ফেলছি শর্টকাট করে। ঘটনা হচ্ছে এটাও উত্তরাঞ্চলের। তো ঘটনাটা হচ্ছে 1948 থেকে 65 এর মধ্যে। তখন হচ্ছে দেশভাগের পর দেশে বড়লোক বা সমৃদ্ধ বলতে যেটা বলা হতো গ্রাম দেশে, যে যথেষ্ট পরিমাণ জমি জমা আছে, ফলন ভালো হয় এবং বাছুর, ছাগল, গরু এগুলো আছে আর কি। তো সেমন একটা ঘটনা, নামটা বলছি না, যার ফ্যামিলি। তো তার দাদা তখন জীবিত এবং তার বাবা তখন জোয়ান কেবল বিয়ে করেছে। সে সময় আত্রাই অঞ্চল থেকে তাদের বাসায় 3জন লোক আসে। তার 2 ভাই ছিল সাথে। তারা এসে অনেক আকুতি মিনতি করে তার দাদার কাছে যে তারা কাজ করবে, কারণ তাদের জমি জমা আছে, ফলন ভালো হয়। আর আত্রাই অঞ্চলে তখন খুব বাজে অবস্থা আর কি, লোকাল মানে লোকজন খুব কম এবং খুব চাষবাস হয় না। তো ঠিক আছে, তাকে রাখা হলো কাজে। তাকে রাখার পর তাদের জমি জমা বেশ ভালো ফলন হয়, তাদের ইনভেস্টমেন্ট খুব কম হয়। যেমন জমিতে চাষের জন্য লোক এক্সট্রা প্রয়োজন হয়, তাদের তেমন প্রয়োজন হয় না। এই ময় এবং তার 2 ভাই তারা থাকতো মাসে 15 দিন, তার 2 এক্সট্রা ভাই যারা আছে তার 15 দিনের মতো থাকতো, বাকি টাইম আত্রাই অঞ্চলে চলে যেত। কি জন্য যেত প্রশ্ন করলে বলা হতো যে আমাদের কাজ আছে ওখানে, এই জন্য চলে যাচ্ছে, ফলন টলন আছে এই জন্য। ভালো কথা। এভাবে ময় থাকতে থাকতে তাদের বেশ উন্নতি হয়, সবকিছুর উন্নতি হয়। ও সময় তার দাদা ছিল হাজি মানুষ হওয়ার কারণে সন্ধ্যার সময় পুঁথি পাঠ করা হতো। তো এই আসরে বসলে ময় অনেক সময় কিছু আন্নাসুর কথা বলে ফেলতো, যেমন তার দাদার শৈশবকালের ঘটনা। কথাগুলো ছিল এরকম যে, দেখেছেন তো আপনি যখন জোয়ান ছিলেন তখন এই কাজটা করেছিলেন, এই জন্য এখন আপনারা তো সমৃদ্ধশালী, এরকম কথা। তার দাদার সবসময় সন্দেহ হতো যে লোকটা এই ডিটেলস কিভাবে জানবে, কারণ তার তো জানার কথা না। তারপরে একসময় সে বলে ফেললো যে বাড়ির উত্তর কোণে এদিক থেকে কিছু লোক আসবে, তারা লোক মেরে দিয়ে চলে যাবে, এখানে একজন মারা যাবে। হিন্দু সম্প্রদায়ের অনেকটা 71-এর দিকে সে পয়েন্ট করছে। এটা হচ্ছে 71-এর অনেক আগে, আরো 10-15 বছর আগে। তো এই লোকটা থাকা অবস্থায় তার দাদা ঘরের মধ্যে একটা মসজিদ তোলে জমির মধ্যে।
সেখানে নামাজ পড়াতো। হঠাৎ একদিন ভোরে যেটা হলো, ময়ে নামাজ পড়ে বের হয়ে দক্ষিণ কোণে, বাড়ির দক্ষিণ কোণে গহীন জঙ্গল, তখন গোয়াল ঘরের পাশে, ওর পাশে জঙ্গলের দিকে তাকায় বলতেছে, এত সুন্দর জায়গাটা আমি আগে দেখিনি কেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো সবাই এমনি বের হয়ে বাসার লোকজন, কি এখানে সুন্দর, কিছুই না। বললো না, আমি একটু দেখে আসি, আপনার থামেন, আমি দেখে আসি। তো সে জঙ্গলের ভিতরে চলে যায়। ততক্ষণে সূর্য আলো উঠে গেছে। সে আধা ঘন্টা 1 ঘন্টা পর ফেরত আসে। সে বলে যে আমি ভেতরে গেলাম, একটা খুব সুন্দর বাড়ি, আমাকে অনেক আদর আপ্যায়ন করে অনেক কিছু খাওয়ালো। সে বর্ণনা দেয় একটা বাড়ি, বাট ওদিকে কিছুই ছিল না, কোনো লোকজন থাকে না, এবং সে ওই জায়গায় খুব কমনলি যাওয়া আসা করত। এরকমও দেখা গেল যে যাওয়া আসা করতে করতে যেসব খাবার দাবার তাদের অ্যাফোর্ড করা সম্ভব না, মিষ্টি জাতীয় জিনিস, এটা তাদের বাসায় চলে আসতো, ময় নিয়ে আসতো। কোথা থেকে তাকে প্রশ্ন করলে বলে ওই বাড়ি থেকে আমাকে দিছে, বাট ওইদিকে কোনো বাড়ি নেই। ভালো কথা। এরপরে তার জমি যখন ফলন বাড়তে থাকলো, আশেপাশের লোকজন হাজী সাহেবকে বলে যে ভালো তো, আপনার সমৃদ্ধশালী হচ্ছেন, টাকা খরচ করতেছেন, জমিতে এতজন লোক খাটাচ্ছেন, এই জন্য আপনার ফলন ভালো হচ্ছে। কিন্তু জমিতে একমাত্র ময় কাজ করতো। তো তার দাদা জিনিসটা বুঝতে পারে। একসময় ময় বলে বসে, ময় তোমার দাদা বলে বসে, ময় তোমার বাসায় যাবে। তো সে বলে না, নিয়ে যাওয়া যাবে না, যাবে না, গরিব মানুষ, আপনি আমার বাসায় যে কি করবেন, গরিবের ঘর। তো 6-7 মাস পর জোরাজুরির কারণে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দেখে যে নদীর পাশে, আত্রাই নদীর পাশে খুব জরাজীর্ণ একটা ঘর, কুড়ে ঘর, বাড়িতে শুধু একটা মহিলা থাকে। আর ময়ের কথা অনুযায়ী সেটা তার ভাবি, তার 2 ভাইয়ের ওয়াইফ আর কি। তো সে খুব এভাবে বলছে, হাজী সাহেব আমি খুবই দুঃখিত, এরকম একটা বাড়িতে আপনাকে নিয়ে আসলাম, আমার বাড়ি, আমি আগে বলছিলাম যে বাড়িতে আপনি আরাম পাবেন না, গরমটা থাকতে দেওয়া হয়। রাতে হাজী সাহেব ঘুমাচ্ছেন, হঠাৎ মাঝরাতে তন্দ্রাচ্ছন্ন অবস্থা হাজী সাহেবের মনে হলো যে বেশ আরামদায়ক জায়গা, কারণ সে তন্দ্রাচ্ছন্ন অবস্থা দেখছে এটা কুড়ে ঘর না, এটা হচ্ছে জমিদার টাইপের একটা বাড়ি। তো সন্ধ্যাচ্ছন্ন অবস্থা সে বলছে, ময় আমরা কোথায়? ওর পাশ থেকে ময় বলছে যে হাজী সাহেব যাই দেখেন, যাই করেন, কোনো প্রশ্ন করবেন না, সবকিছু ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে। হতে হতে একসময় হাজী সাহেবের ঘুম পুরোপুরি ভেঙে যায়, উঠে বসেন। উনি ক্লিয়ারলি দেখেন, হ্যাঁ, একটা রাজপ্রাসাদ টাইপের ব্যাপার, কারুকার্য খচিত, ক্লিন, পরিষ্কার, এবং ঘরের মধ্যে কোনো টেবিল টেবিল কিছুই ছিল না, তখন পরিপাটি অবস্থা, একদম ক্লিন, সবকিছু রাখা আছে। এরপরে ফজরের আগে আগে কিছু মেয়ে মানুষ ঘরে ঢুকে আমাকে বলছে, হাজী সাহেব আপনি কি লাগবে, কি প্রয়োজন, আপনার সেবা করি, আপনার দূর থেকে আসছেন, হাত পা টিপে দিই। তো হাজি মানুষ বলছেন, না তোমরা বেগানা নয়, তোমরা চলে যাও। আর আওয়াজ দিচ্ছে, ময় এরা কারা, কি? তো ময় বলছে, হাজী সাহেব কোনো প্রশ্ন করেন না, কোনো প্রশ্ন করেন না, তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, আপনার যা প্রয়োজন বলেন ওরা দিবেন। যাই হোক, তারা অবশেষে জোর করে হাজী সাহেবকে শরবত খাওয়ায় এবং শরবত খাওয়া চলে যায়। ফজরের টাইম হয়, হাজী বসে নামাজ টামাজ পড়ে, করে শুয়ে পড়ে। শোয়ার পরও যখন আলো ফুটছে, তখন উনি ক্লিয়ারলি দেখলেন দিনের আলোতে যে হ্যাঁ, রাজপ্রাসাদ টাইপের বাড়ি। ঘুমান, হিন্দি। এরপরে উনি যখন উঠেন তখন দেখুন 12টা কি 1টা, মধ্যদিনে উঠেন। তারপর ময়কে বলে যে আপনি বাসায় চলেন, তখন বাসায় যায়। যার পর ময় বলে যে যেখানে তারা গেছিল ওটা তার বাসা, কিন্তু তার যে ভাই, দুটো আসলে ভাই না, উনি জিন দ্বারা পজেস ছিলেন, ওই অঞ্চলের জিন, কিন্তু এটা তাকে উপকার করতো সবসময়। উনি এই জিনগুলোকে কোনো একটা উপকার করেছেন, যে কারণে তাকে উপকার করতো। এবং যখন তার দেশে খরা, তখনই বলছিল এই হাজী সাহেবের কাছে যেতে, তার কাছে কাজ আছে, এবং সেভাবে এসে হাজী সাহেবের কাছে যান। এবং যাওয়ার পরে কাজ টাজ পান, এবং খেতে খামারে যত লোকজন খাটাতো ওই 2 ভাই কিন্তু নিয়ে আসতো, অন্য জিনদের নিয়ে এসে সবকিছু করে দিত। এবং সে কখনো ফ্রিতে কোনো কিছু করেননি, এই জন্য সবসময় তাকে খুব পছন্দ করতো, কোনো কিছু নেননি, এই জন্য হেল্প করতো। আর লাস্ট যেটা হয় ডিউরিং 65, তখন ময়ের বয়স প্রায় 65-50 মতো, 50 কাছাকাছি মধ্যবয়স্ক। তিনি বলছেন যে হাজী সাহেব আমি তো দেশে যাবো। কেন দেশে যাবো? তো বলছে না, আমার আর সময় নেই, আমি কাজ করতে পারবো না, দেশে যাবো। দেশে চলে যান। পরবর্তীতে খবর পাওয়া যায় উনি অনেকদিন আসেন না, খবর পাওয়া যায় উনি মারা গেছে।